আচ্ছা, কোনো ব্যাকগ্রাউন্ড আওয়াজ বা কোনো বাধা এরকম আমার আওয়াজে কি শোনাচ্ছে? नो सर। ওকে, চলুন আমরা শুরু করি তাহলে। ওম সাহানা ভবতু সাহানৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ओम शांति शांति शांति। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रेयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। চলুন আমরা শুরু করি। দাঁড়ান, আচ্ছা স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একবার বলবেন। দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যাচ্ছে? না স্যার, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। ওকে, সবাই দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার। ওকে, চলুন। চলো, দেখুন তো শব্দটা চিনতে পাচ্ছেন কিনা? রামকৃষ্ণ, হ্যাঁ, শব্দ চিনতে পাচ্ছেন? কোন লিঙ্গে আছে বলুন? পুংলিঙ্গ অকারান্ত স্যার। পুংলিঙ্গ। পুংলিঙ্গ অকারান্ত যেহেতু বিসর্গ আছে শেষে। আচ্ছা, এক বচন তো দেওয়া আছে, দ্বিবচন বহুবচন বলে ফেলুন। রামকৃষ্ণ রামকৃষ্ণ। রামকৃষ্ণাহ। রামকৃষ্ণাহ বলে ফেলুন। দ্বিবচন বহুবচন সবাই সবাই বলবেন। বিবেকানন্দৌ বিবেকানন্দাহ। বিবেকানন্দৌ বিবেকানন্দাহ। বালকৌ বালকাহ। বালকাহ। বা পা বা 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 পা দুটো ঠোঁট জুড়ে বালকাহ বালকৌ বালকাহ। অধ্যাপকः অধ্যাপকৌ অধ্যাপকः। নেক্সট, तंत्रज्ञः तंत्रज्ञौ तंत्रज्ञाः। তন্ত্রজ্ঞাः। আচ্ছা, এবারে বলবেন দেশভক্তः अस्ति। দ্বিবচনে পরিবর্তন করলে যা হবে, বহুবচনে পরিবর্তন করলে যা হবে।
देशभक्तौ स्तः এক বচন দ্বিবচন বহুবচন। देशभक्ताः सन्ति। এক বচন দ্বিবচন বহুবচন এই ক্রমে বলবেন। দেশভক্তः अस्ति আগে বলুন। देशभक्तः अस्ति। देशभक्तौ स्तः देशभक्ताः सन्ति। सन्ति स स स देशभक्ताः सन्ति। सन्ति। ओके। द्वारपालकः अस्ति द्वारपालकौ स्तः द्वारपालकाः सन्ति। न न द्वारपालकः अस्ति द्वारपालकौ स्तः द्वारपालकाः सन्ति এইভাবে। আরেকবার বলুন। द्वारपालकः अस्ति द्वारपालकः स्तः द्वारपालकौ स्तः द्वारपालकाः काः सन्ति। सन्ति गुड। नायकः नायक अस्ति नायकः প্রথমে যিনি শুরু अस्ति করেছিলেন বলুন। হ্যাঁ नायकौ स्तः नायकाः सन्ति। গুড। এবারে দ্বিতীয় জন বলুন যিনি বলছিলেন। पाचकः अस्ति पाचकौ स्तः पाचकाः सन्ति। দেখুন এক বচন বহুবচন তো একই উচ্চারণ হয়ে গেল তাই না, কিন্তু বহুবচনে একটা আকার আছে না, তো কাজেই উচ্চারণে আমাকে ওই আকারটাকে স্পষ্টভাবে বোঝাতে হবে। পাচকাহ সন্তি বলুন একবার। पाचकाः सन्ति। যারা অবশিষ্ট একটাও বলেননি তারা বলবেন, আমি তো সবাইকে এখান থেকে বুঝতে পারছি না, তো আপনারা নিজেরাই অনেস্টলি বলবেন। যিনি বলেননি তিনিও বলবেন। এবার যত বলবেন আপনাদের তত অভ্যাস ভালো হবে। पाठकः अस्ति पाठकौ स्तः पाठकाः सन्ति। जनकः अस्ति जनकौ स्तः जनकाः सन्ति। गुड। वैज्ञानिकः अस्ति वैज्ञानिकौ स्तः वैज्ञानिकाः सन्ति। गुड। वृद्धः अस्ति वृद्धौ स्तः वृद्धाः सन्ति। सन्ति। वैद्यः अस्ति वैद्यौ स्तः वैद्याः वैद्याः सन्ति। তেমনি এখানে মহাদেবः युवकः आरक्षकः लेखकः বিমানচালকः শঙ্করাচার্যः নানান এখানে পুংলিঙ্গের উদাহরণ দেওয়া আছে, আপনারা চাইলে অভ্যাস করতে পারেন। আমি কয়েকটা এখানে দিয়েছি যাতে আপনারা চিনতেও পারেন এবং বস্তুর সাথে যাতে শব্দেরও আপনাদের পরিচয় থাকে, তাই জন্য এখানে আমি একটা প্রেজেন্টেশন দিয়েছি। ওকে, আচ্ছা এবারে কয়েকটি স্ত্রীলিঙ্গ দেখে নিই, তারপরে খানিকটা রিভিশন করে আমরা সামনে যাব। এবারে দেখুন আমরা স্ত্রীলিঙ্গের দুটো প্রকার দেখেছি, একটা হচ্ছে আকারান্ত, একটা হচ্ছে ইকারান্ত। এখানে আকারান্তের কয়েকটা উদাহরণ আছে দেখুন। আচ্ছা ইকারান্তের উদাহরণ আছে সরস্বতী, এক বচন দেওয়া আছে, কি বলতে হবে? দ্বিবচন বহুবচন বলুন। सरस्वती अस्ति सरस्वत्यौ स्तः सरस्वत्याः सन्ति। হ্যাঁ খেয়াল রাখবেন এখানে কিন্তু আপনার আকার হবে না, ঠিক আছে? কাজেই অনেকে বালকাহ যেমন আছে তেমন এখানেও এরকম বলে দেবেন, সরস্বত্যাহ এরকমটা কিন্তু হবে না, বানান কিন্তু এটা না, এই লাস্টের আকারটা কিন্তু হবে না। তাহলে কি হবে? জাস্ট এরকম সরস্বত্যাহ। ওকে, সরস্বত্যাহ। আবার অনেকে এটাকে ভেবে বসবেন
স্যার পিছনে তো বিসর্গ আছে, তার মানে এটা আকারান্ত শব্দ, কিন্তু সরস্বত্যः এটার মানে কি? কিছুই তো নাই না, তো কাজেই এটি বহুবচন কিন্তু, ঠিক আছে। ওকে, নেক্সট নেক্সট অভ্যাস আছে, আকারান্তের উদাহরণ দেওয়া আছে, ইকারান্তের উদাহরণ দেওয়া আছে। অধ্যাপিকা বলুন। अध्यापिका अस्ति अध्यापिके स्तः अध्यापिकाः सन्ति হ্যাঁ, অধ্যাপিকাः দ্বিবচন কি হয়? অধ্যাপিকে, লতা লতে, লতা লতে লতাः, অধ্যাপিকাः। আপনারা অনেকে হোম টাস্ক করেছেন, আমি দেখেছি, ভালোই করেছেন, আপনারা ভালোই শিখছেন। তো যারা হোম টাস্ক পাঠাচ্ছেন তারা যে শিখছেন আমি তো বুঝতে পারছি, এবারে যারা পাঠাচ্ছেন না তাদের অগ্রগতি আমি বুঝতে পারছি না এখনো পর্যন্ত। যাই হোক, আচ্ছা, তন্ত্রজ্ঞাহ সমান অধ্যাপিকার মতো, জাস্ট আপনি শব্দগুলো দেখুন, আর তার সাথে তন্ত্রজ্ঞ মানে বৈজ্ঞানিক, মানে কোনো যদি লেডি বৈজ্ঞানিক হয়, আর তার সঙ্গে চিনতে মানে বস্তুর সামঞ্জস্যটা দেখুন। দ্বারপালিকা মানে দারোয়ান, নায়িকা, পাচিকা, বৃদ্ধা, वैद्या, महिला, जननी, आरक्षिका, लेखिका, विमानचालिका, वैज्ञानिका। আচ্ছা, তন্ত্রজ্ঞ মানে আমি বৈজ্ঞানিক বললাম না, ওটা ইঞ্জিনিয়ার, ভুল বললাম। তন্ত্রজ্ঞ মানে ইঞ্জিনিয়ার। ছাত্রা, শিক্ষিকা, এইভাবে এখানেও নানান উদাহরণ দেওয়া আছে। আচ্ছা, নপুংসকের কয়েকটি উদাহরণ দেখে নিয়ে চলুন, নপুংসকের কয়েকটি উদাহরণ দেখে নিই। কৃষ্ণ ফলকম, দ্বিবচন বহুবচন বলুন। कृष्णफलके कृष्णफलकानि ফলকানি, কৃষ্ণ ফলকানি। হ্যাঁ, ব্যঞ্জনম, অনেকে ব্যঞ্জনম বলে দেবেন, ব্যঞ্জনম মানে কিন্তু সেই পদ, 56 ব্যঞ্জন 51 ব্যঞ্জন আমরা বলি না, এটা কিন্তু ব্যঞ্জনম মানে পাখা। সমান ব্যঞ্জনম अस्ति, ব্যঞ্জনে স্তः, ব্যঞ্জনানি সन्ति। শব্দ দেখুন বস্তুর সাথে। আসনম, আসনম, চিত্রম, ওকে, বস্ত্রম, পাদত্রাণম, জুতো, জুতোকে আমরা কি বলতে পারি? পাদত্রাণম। পাদ মানে পা, ত্রাণ মানে রক্ষা করা, যে আমাদের পাকে রক্ষা করে কি থেকে? জল থেকে হতে পারে, প্রখর রৌদ্র থেকে হতে পারে, বরফ থেকে হতে পারে, যে আমাদের পাকে রক্ষা করে, জুতো। পাদত্রাণম। সুরপত্রম, ব্লেড, সুরপত্রম কি? সুরপত্রম। ছত্রম মানে ছাতা, ছত্রম। दूरदर्शनम, टीवी, दूरदर्शनम। कंकतम, चिरुणी, कंकतम, कंकतम। फेनकम, साबन, फेनकम। द्वारम, वातायनम, विंडो, जनला, वातायनम। पुस्तकम, उडुकम, पैंट, उडुकम। শব্দ দেখুন, প্রত্যেকটা কিন্তু নপুংসক লিঙ্গের শব্দ। উড়ুকম। আচ্ছা, করবস্ত্রম, রুমাল, করবস্ত্রম। কর মানে হাত, হাতেতে আমরা যে বস্ত্র রাখি বা ধারণ করি, করবস্ত্রম। সংগণকম, কম্পিউটার, সংগণকম। ক্রীডনকম মানে বিভিন্ন খেলনা, ক্রীডনকম। ক্রীডাঙ্গনম, মাঠ, খেলার মাঠ, ক্রীডাঙ্গনম। উপায়নম, গিফট, উপায়নম। পত্রম, দেখুন পত্রম শব্দের দুটি অর্থ হতে পারে, একটি হচ্ছে চিঠি হতে পারে, আর একটি হচ্ছে পেপার, এটাও হতে পারে। তো এখানে দুটো অর্থই আছে, একটা পেপারও আছে আর একটা চিঠিও লেখা হচ্ছে, দুটোই। ওকে, পত্রম। উপনেত্রম, উপ মানে সমীপ, নেত্র মানে চোখ, চোখের সমীপে যেটা থাকে, চোখের কাছে যেটা থাকে সেটা হচ্ছে উপনেত্রম। যেমন আমরা মানে জানি প্রধান আর উপপ্রধান, প্রধানের কাছাকাছি যিনি থাকেন তিনি উপপ্রধান। নগর, উপনগর, নগরের কাছাকাছি যিনি থাকেন উপনগর। কুলাম, উপকূল,
উপকূল মানে তীর, কুলের কাছাকাছি যিনি থাকেন, উপকূলম। ওকে, গৃহম যেমনই রেল স্থানকম, স্টেশন, রেল স্থানকম, স্থানকম মানে স্থান বিশেষ, রেল সম্বন্ধিত স্থান বিশেষ, রেল স্থানকম। विमानम, मंदिरम, भवनम, उद्यानम। अच्छा, আর কি আছে? তৈলম, তেল, সোপানম, সিঁড়ি, স্টেয়ার, সোপানম, ইউতকম, শার্ট। প্যান্টের কি পেয়েছিলাম, কেউ বলতে পারবেন? প্যান্টের কি পেয়েছিলাম সংস্কৃত? उरुकम उड़ुकम হ্যাঁ, উরুকম মানে প্যান্ট, ইউতকম মানে জামা। মিষ্টান্নম, মিষ্টি, মিষ্টান্নম, এইভাবে। আচ্ছা, এবারে আমি আপনাদের কয়েকটি ঘড়ি দেখাবো। আপনারা ঘড়ি তো নিশ্চয়ই বুঝতে পারবেন এবং সবাইকে একটা একটা করে বলতে হবে। এখানে প্রচুর উদাহরণ আছে, 5-10 মিনিটের মধ্যে উদাহরণগুলো অভ্যাস করে আমরা নতুন টপিক শুরু করবো। বলুন, কতিবাদনম, কতিবাদনম মানে কটা বাজছে? ত্রিবাদ ত্রিবাদনম, গুড। সবাই বলবেন, হ্যাঁ, একবার একবার করে সবাই বলবেন। দশবাদন दशवादनम দশবাদনম, पंचवादनम, কটা বাজছে? पंचवादनम, पंचवादनम, षट्वादन षट्वादनम, षट्वादनम, द्विवादनम द्विवादनम, হ্যাঁ, নট দ্বিবাদনম, কি বলেছিলাম? হ্যাঁ, দ্বিবাদনম। द्विवादनम, अष्टवादनम अष्टवादनम, अष्टवादनम, चतुर्वादनम, चतुर्वादनम। সবাই বলছেন না কিন্তু। नववादनम नववादनम, नववादनम, वादनम एकवादन एकवादनम एकवादनम, दशवादन द्वादशवादनम। द्वादशवादनम খেয়াল রাখবেন, এবারে কিন্তু পাল্টে গেছে। स्वार्थ दशवादनम, নট নট স্বার্থ, সার্ধ, শুনুন তো, সার্ধ দশবাদনম। ওকে, सार्ध दशवादनम, सार्ध अष्टवादनम, सार्ध सप्तवादनम, 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 এখানে আছে না সপ্তবাদনম। হ্যাঁ, सार्ध चतुर्वादनम, चतुर्वादनम হ্যাঁ, सार्ध द्विवादन सार्ध द्विवादनम सार्ध द्विवादनम। हाँ, सार्ध सार्ध एकवादनम एकवादनम, एकवादनम, गुड। सार्ध एकादशवादनम, एकादशवादनम, सार्ध एकादशवादनम वादनम सार्ध अष्टवादनम, सार्ध अष्टवादनम এখানে হওয়া উচিত ছিল, যাই হোক। হ্যাঁ, বুঝতে পারছেন আপনারা। বলুন, दशवादनम দশবাদনম। খেয়াল রাখবেন, পাল্টে গেছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এটা সপাদ কিন্তু লং হ্যান্ড। হ্যাঁ, এটা লং হ্যান্ড, ঠিক আছে। सपाद दशवादनम, दशवादनम, दशवादनम। हाँ, सार्ध दशवादन सार्ध दशवादनम, সার্ধ দশবাদন। আচ্ছা, সবাই বুঝতে পারছেন তো এইগুলো? না এমন কেউ কি আছেন যে স্যার আমি একদম অচেনা, আমি বুঝতে পারছি না, আমার সব অজানা লাগছে, এমন কেউ নেই তো? যদি থাকেন আমাকে কিন্তু জানাবেন, কারণ আমি বুঝতে পারছি না। ঠিক আছে, কেউ যদি বুঝতে না পারেন আমাকে বলবেন, দরকার হলে আমি আবার বুঝিয়ে দেবো। কিন্তু কেউ না জেনে থাকবেন না কিন্তু। এগুলো হচ্ছে আমাদের ব্যবহারিক জীবনে খুব 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 প্রাসঙ্গিক এই জিনিসগুলো। হ্যাঁ, বলুন, খেয়াল রাখবেন। पादिन दशवादनम, पादुन एकादशवादनम, एकादशवादनम, এটা কিন্তু পা দো না, ঠিক আছে, পা দো না। উচ্চারণটা কেমন হবে? পা দো না, পাদ প্লাস উনো। আমরা বলি না 49, 19, 29, 39। উনো মানে হচ্ছে কম, তাহলে 29, 30 থেকে 1 কম, কিছু বলা নেই, মানে উনো মানে 1। আর
আচ্ছা 19, 20 থেকে 1 কম, 20 থেকে 1 কম, 49, 50 থেকে 1 কম। তো 19 মানে কিন্তু সবসময় কম, যেহেতু ওখানে 49 মানে 50-এর ঠিক 1 কম, সেই অর্থে। তাহলে এখানে কি হবে, পাদ 19 মানে 1 পাত কম, জেনারেলি 15 মিনিট কম হবে। তাহলে এইভাবে বুঝবেন, 19 মানে কম। আপনারা শব্দ জানেন 49, 89, 79, তো 19 মানে কম, ঠিক আছে। হ্যাঁ, কটা বাজছে? एकादशवादनम् एकादशवादनम् एकादश वादनम। हाँ, सपादो नववादनम् सपादनववादनम् नववादनम, गुड। सपादशब्दः सपादशवादनम् सप्तवादनम। हाँ, सपादपञ्च पंचवादनम् पंचवादनम, गुड। सपाद त्रिवादनम् त्रिवादनम। हाँ, दशाधिक पादोन द्विवादनम् হ্যাঁ, এটা কিন্তু লং হ্যান্ড। ওকে, পাদোন দ্বিবাদনম। হুম, पादोन षष्ठवादनम् সপ্তবাদ। सप्तवादनम् হ্যাঁ, পাদোন সপ্তবাদনম, তাই না? এখানে এদিকে আসছে না, পাদোন সপ্তবাদনম। ঠিক আছে, দেখুন একটু আমি অড উদাহরণ থাকলে দেখাচ্ছি, এগুলো তো আপনারা অনেক অভ্যাস করলেন। হ্যাঁ, অড উদাহরণ পেয়েছি। হ্যাঁ, বলুন, সাবধানে বলুন কি হবে। दश अधिक दशवादनम् गुड, दश अधिक दशवादनम, ख्याल রাখবেন। হ্যাঁ, কি হবে? विंश अधिक सप्तवादनम् এটা মিনিট হ্যান্ড। ওকে, বলুন। 7টা विंश 20 अधिक सप्तवादनम् ঠিক করে কে বলতে পারবেন? 7টা 20 কে আমরা কি বলতে পারি? 20 কে আমরা কি বলি? विंश अधिक सप्तवादनम् 20 কে আমরা বলি বিংশতি। विंशति হাইফেন দেবেন, অধিক, বিংশতি অধিক, হাইফেন দেবেন। কটা বাজছে? সপ্তবাদনম, যাই হোক, সপ্তবাদনম, বিংশতি অধিক সপ্তবাদনম, এইভাবে। হ্যাঁ, একই তো হয়ে গেল। ওইটাও না, একই হয়নি। বলুন কটা বাজছে? এটাকে আপনি 35 ধরুন, তাহলে কটা বাজছে? 9:35। কিভাবে বলবো? 35 কে আমরা কি বলি সংস্কৃতে? पंचत्रिंशति अधिक नववादनम् ত্রিংশতি শব্দ কি হয়? पञ्चत्रिंशत् अधिक হ্যাঁ, নববাদনম। ত্রিংশত শব্দ হচ্ছে ত্রিংশত। যেমনটা আপনারা হয়তো ভেবেছেন বিংশতি মানে ত্রিংশতি হবে, না। বিংশতি, ত্রিংশত, চত্বারিংশত, পঞ্চাশত, ষষ্টিঃ, সপ্ততিঃ, অशीतिः, নবতিः, শতম। শেষ দিনে আমরা আলোচনা করেছিলাম। খেয়াল রাখবেন একটু। আচ্ছা, বলুন কটা বাজছে? কটা বাজছে? 7:05 বাজছে। 7:05 বাজছে। কি पञ्च বলবো? अधिक पञ्च अधिक सप्तवादनम् सप्तवादनम् सप्तवादनम, बस पंच अधिक सप्तवादनम। हाँ हाँ, বলুন কিভাবে বলবো? पञ्चविंशति अधिक एकादशवादनम् তাই কি? अच्छा अच्छा पञ्चपञ्चाशत् अधिक 5:55। আমরা দুইভাবে বলতে পারি, একটা হচ্ছে 5:55, আর একটা 6টা বাজতে 5 মিনিট বাকি। দুটো ভাবেই বলতে পারি আমরা, দুটো ভাবে বলা আপনারা শিখেছেন। যদি বলি 5:55, তখন আমরা কি বলবো? 55 সংস্কৃতে কি? पंचाशत्, एकपञ्चाशत्, द्विपञ्चाशत्, त्रिपञ्चाशत्, चतुर्पञ्चाशत्, पञ्चपञ्चाशत् अधिक কটা বাজছে? पंचवादनम् পঞ্চবাদনম। এটা হয়ে গেল 5:55। এবারে আমি যদি বলি 6টা বাজতে 5 মিনিট বাকি, তাহলে কি বলবো? ক মিনিট বাকি?
5 মিনিট, 5 তাহলে মিনিট। পঞ্চোনা পঞ্চোনা বুঝতে পারলেন কিনা বলুন। পঞ্চোনা ষডবাদনম, উনো মানে কম বলেছি, ক মিনিট কম, 5 মিনিট কম, তাহলে পঞ্চ বসান, তার সাথে উনো যোগ করুন, পঞ্চ উনা কটা বাজতে। আচ্ছা আচ্ছা, একটু ছবিটাতে অ্যাকচুয়ালি ভুল আছে, এটা মনে হচ্ছে 4:55 হবে, আমি একটু ভুল বলেছি মনে হচ্ছে। দেখুন ঘড়ির কাঁটাটা 5-এর ঘরে হ্যাঁ ঢুকছে, হ্যাঁ মানে এটা 4:55, আমি একটু ভুল বলেছি। তাহলে ঠিক আছে, চতুর্বাদনম করে দিন এখানে, একটা লিখে দিতে পঞ্চ উনা পঞ্চবাদনম। ওকে, এবার ঠিক আছে, পঞ্চ উনা পঞ্চবাদনম। এটা আপনারা নিজেরা বলুন, কটা বাজছে বলুন, আগে বলুন কটা বাজছে, বাংলায় বলুন কটা বাজছে। 4:50। 4:50। হ্যাঁ, দুভাবে বলতে পারি, একটা 4:50 আর একটা হচ্ছে 5টা বাজতে 10 মিনিট কম, দুটো ভাবেই বলুন। दशोन पञ्चाशदधिक पंचवादनम। হ্যাঁ, দশগুণে পঞ্চবাদনম, ঠিক আছে। এবার আমি যদি বলি 5:50, 50 4:50। पञ्चाशदधिक पञ्चवादनम् হ্যাঁ গুড, चतुर्वादनम। 50, হ্যাঁ 50 অধিক চতুর্বাদনম, 4:50 तो है 50 অধিক চতুর্বাদনম। ওকে, মোটামুটি এখানে অনেক উদাহরণ দেওয়া আছে, আমি আপনাদের এই পিডিএফ দিয়ে দেবো, তো আপনারা চাইলে অভ্যাস করতে পারেন। ওকে, আমাদের মোটামুটি একটা 15-8 ঘন্টার একটা সেশন ছিল, আমরা এবার নতুন টপিকে ঢুকবো। ক্লিয়ার? স্যার আগের দিনের পিপিটিটা দেবো বলেছিলেন, পিডিএফ এ আসবে না, পিপিটিটা দিয়ে দেবো। ও আমি দিইনি না, আচ্ছা আচ্ছা সরি, আমি একদম ভুলে গেছিলাম। আমাকে একটু ক্লাসে মনে করিয়ে দেবেন, ঠিক আছে? যদি আমি কিছু বলে থাকি, যদি না দিয়ে থাকি, একটু আমাকে গ্রুপে একটু মনে করিয়ে দেবেন, আমি একদম ভুলে গেছিলাম, আমি আজকে দিয়ে দেবো, ঠিক আছে? ক্লাসের সাথে দিয়ে দেবো। আমি যদি বলে দিচ্ছি এখনই, যদি আমি কিছু বলে থাকি দেবো বলে, যদি ভুলে যাই কেউ একজন আমাকে মনে করিয়ে দেবেন, আমি দিয়ে দেবো আজকে। সেখানে অনেকগুলো পিডিএফ আছে, যেমন ফুল ফলের নাম আছে, এগুলো আমি পড়াবো না, আপনাদের আমি দিয়ে দেবো। আপনারা শব্দ চিনে গেছেন তো, তো আপনারা বস্তু থেকে শব্দ চিনতে পেরে যাবেন। আচ্ছা, আমি এখন আপনাদের সামনে যেটা বলবো, চলুন। চলুন, স্ক্রিন দেখতে পাচ্ছেন? है सर। ওকে, খেয়াল করুন, হ্যাঁ ভালো করে বুঝুন। এষাহ अस्ति এর মানে কি? এষাহ अस्ति এর মানে কি? এটি আছে। এখানে এটি আছে। আছে, হ্যাঁ এটি আছে হতে পারে, এ আছে হতে পারে, কারণ এটা তো একটি মাত্র সর্বনাম পদ, আমি তো এর সঙ্গে কোনো পদ যুক্ত করিনি। ওকে, দ্বিবচন কি হবে? এটার দ্বিবচন কি হবে? এতৌ স্তঃ। এতৌ স্তঃ, গুড। বহুবচন? এতে সন্তি। एते सन्ति এতে সন্তি। বলুন এটা কোন লিঙ্গ? পুংলিঙ্গ। পুংলিঙ্গ। হ্যাঁ, যে ঘটনাটা ঘটলো এটা হচ্ছে পুংলিঙ্গের ঘটনা। আচ্ছা, স্ত্রীলিঙ্গের সমান কি হবে? হয়ে গেল, দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ পুংলিঙ্গের ঘটনা, স্ত্রীলিঙ্গের ঘটনা কি হবে? এষা अस्ति। সুবিধা কি হচ্ছে? একটু দাঁড়ান, একটু দাঁড়ান, নিচে লিখুন, হ্যাঁ ওই বলুন। জায়গাটা ক্লিক হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, দ্বিবচন বহুবচন বলুন, দ্বিবচন বহুবচন বলুন। স্ক্রিন দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে না? এতে স্তঃ। স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার, ঠিকই আছে, ঠিকই আছে। দেখা যাচ্ছে। এতে স্তঃ, বহুবচন? এতাহ সন্তি। एताः सन्ति এতাः সন্তি। এটা কোন লিঙ্গের ঘটনা ঘটলো? स्त्रीलिङ्ग স্ত্রীলিঙ্গের। সিমিলারলি নপুংসকের লিঙ্গের বলুন কি হবে? এতৎ अस्ति। দ্বিবচন বহুবচন বলুন। एते स्तः एतानि एते सन्ति स्तः एतानि सन्ति।
এটা আপনারা একদম জলবৎ তরলম করে ফেলেছেন। আমার কাজ ছিল এটাই, আপনাদেরকে এটাকে একদম জলবৎ তরলম করে দেওয়া। আচ্ছা, আরেকটা ব্যাপার বুঝুন, আমি যেগুলো লিখেছি এগুলো সব কি অর্থে দেখুন তো, কাছের না দূরের? কাছে আচ্ছা, তাহলে কাছের দূরে হলে নিকট কি হবে? হ্যাঁ, দূরে হলে কি হবে? আচ্ছা, উপরে হয়ে যাচ্ছে বারে বারে। এটা উঠে যাবে। সাহা सः तौ तु হ্যাঁ, তাহলে কি হবে? সাহা अस्ति তৌ সাহা তে সন্তি। তেমনি স্ত্রীলিঙ্গের দূরে হলে কি হবে? সা सा अस्ति ते तः তে স্তাহা তে তাহা তাহা সন্তি। আচ্ছা, নপুংসকলিঙ্গের ক্ষেত্রে দূরে হলে তৎ তৎ अस्ति তে তে তানি তানি তত্তে তানি। তার মানে দেখুন এই সবের সাথে কিন্তু অস্তি স্তাহা সন্তি এগুলো চলছে। আচ্ছা, ছাত্রাহা এক বচন আছে যেহেতু अस्ति, দ্বিবচন বহুবচন বলুন। বলুন দ্বিবচন বহুবচন। ছাত্রৌ স্তः छात्रौ स्तः ছাত্রাः সন্তি। ছাত্রাः সন্তি। ওকে। লতা अस्ति, বলুন দ্বিবচন বহুবচন। लते स्तः लताः सन्ति लतानि হ্যাঁ, लतानि सन्ति লতাः হ্যাঁ, এটা তো আপনার নপুংস এই স্ত্রীলিঙ্গের শব্দ না, বালিকা বালিকে বালিকা, লতা লতে লতা, সেই রকমই। আচ্ছা, তেমনি ইকারান্ত বলুন নদী, নদী अस्ति नद्यौ নদ্যৌ স্তः स्तः নদ্যাः नद्यः सन्ति আচ্ছা, নপুংসকে আসি। ফলম अस्ति, দ্বিবচন বহুবচন বলুন। ফলেস্তাহ फलेस्तः ফলা- ফলানি ফলে স্তः সন্তি। ফলানি সন্তি। গুড। আচ্ছা, আমরা একটু নতুন শব্দ পড়ব, খেয়াল করবেন, একটু নতুন শব্দ আমরা পড়তে চলেছি, ভালো করে একটু বুঝবেন। নতুন শব্দ আমি বলেছিলাম আপনি, যদি আপনিকে আমি পুংলিঙ্গে বলতে চাই কি বলবো? ভবান হ্যাঁ, নতুন শব্দ একটি আমরা শিখতে চলেছি, ভবান। আপনি আছেন, তাহলে কি বলবো? পুংলিঙ্গে যদি হয় ভবান अस्ति, আপনি আছেন, ভবান अस्ति পুংলিঙ্গে কি বলবো? ভবান अस्ति। স্ত্রীলিঙ্গে আপনারা, আচ্ছা সরি দ্বিবচন, পুংলিঙ্গে দ্বিবচন, আপনারা দুজন আছেন। নতুন একটি শব্দ শিখুন, কি হবে? ভবন্তৌ। নতুন একটা শব্দ, এটা কিন্তু অকারান্ত শব্দ না, কারণ অকারান্ত শব্দ হলে রামঃ শ্যামঃ বিসর্গ থাকতো, এখানে বিসর্গ নেই, এটি একটি অন্য শব্দ, নকারান্ত শব্দ বা তকারান্ত শব্দ আমরা বলতে পারি। যাই হোক, ওটা ইম্পর্টেন্ট না, ভবানী শব্দটা ইম্পর্টেন্ট। তাহলে কি? ভবান अस्ति। দ্বিবচন কি হয়? ভবন্তৌ। তাহলে কি হবে? ক্রিয়াপদ তাহা। स्तः বহুবচন কি হয়? বহুবচনে কি হবে? ভবন্তঃ সন্তি, আপনারা আছেন। এটা একটু নোট করবেন। ভবান ভবন্তৌ ভবন্তঃ, ভবান ভবন্তৌ ভবন্তঃ, এক বচন দ্বিবচন বহুবচন, ভবান ভবন্তৌ ভবন্তঃ। এবার আপনাদের মনে প্রশ্ন আসবে, স্যার ভবান শব্দ কোন শব্দের মধ্যে চলবে, আর একটু উদাহরণ দিন। নানান উদাহরণ হতে পারে। একটা উদাহরণ হনুমান, চালান। দ্বিবচন বহুবচন কি হবে? হনুমান अस्ति, দ্বিবচন কি হবে? हनुमन्तौ ভবান ভবন্তৌ, হনুমান হনুমন্তৌ, ভবান ভবন্তঃ, হনুমান হনুমন্তঃ। তাহলে হনুমান হনুমন্তৌ হনুমন্তঃ, হনুমান अस्ति হনুমন্তৌ স্তः হনুমন্তঃ সন্তি। আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। শ্রীমান, আমরা বাংলায় লিখি না শ্রীমান অমুক ঘোষ, তো শ্রীমান দ্বিবচন বহুবচন বলুন কি হবে? श्रीमन्तौ श्रीमन्तौ श्रीमन्तः শ্রীমন্তঃ, একদম শ্রীমান শ্রীমন্তৌ শ্রীমন্তঃ। ধরুন কারোর রূপ আছে, তাকে আমরা কি বলি? রূপবান বলি না? রূপবান, দ্বিবচন বহুবচন বলুন। রূপবান রূপবন্তৌ রূপবন্তঃ
রূপবন্তः। একদম। অনেককে আমরা বলি না বুদ্ধিমান, ও খুব বুদ্ধিমান আছে। তাহলে বুদ্ধিমান দ্বিবচন বহুবচন বলুন। বুদ্ধিমান তো বুদ্ধিমন্ত বুদ্ধিমান্তৌ বুদ্ধিমান্তः। তাহলে খেয়াল রাখবেন যখনই বহুবচন আসছে তখন কিন্তু এখানে কিন্তু আকার হচ্ছে না, অনলি ভবন্তः। ওকে, তাহলে ভবান, হনুমান, রূপবান, বুদ্ধিমান, শ্রীমান, জ্ঞানবান, গুণবান সব কিছু এই শব্দের মধ্যে চলবে। তাহলে ভবান একটা শব্দ আপনাদেরকে এক্সট্রা আনতে হবে, ব্যাস। আচ্ছা, স্ত্রীলিঙ্গে যদি আপনি বলতে চাই তাহলে কি বলবো, বলেছিলাম আমি একদিন, বলুন। স্ত্রীলিঙ্গে যদি হয় তাহলে কি বলতে পারি আমরা? ভবতি भवता ভবান, হ্যাঁ ভবান পুংলিঙ্গে, ভবতী স্ত্রীলিঙ্গে, ভবতী অস্তি। আচ্ছা, বুদ্ধি করে বলুন দেখি, ভবতী কোন শব্দের মধ্যে চলবে? আপনারা জেনে এসছেন ভবতী কোন শব্দের মধ্যে চলবে। ईकरण नदी নদীর মতো। হ্যাঁ দেখুন তো, নদীর মতো না, একদম সেম টু সেম। তাহলে নদী নদ্যও নদ্যাহ, তাহলে ভবতী ভবত্যৌ ভবত্যः ভবত্যৌ স্তাহ, বহুবচন কি হবে? ভবত্যাহ সন্তি। ওকে, তাহলে কটা কটা শব্দ এখান থেকে আমরা শিখলাম একটু দেখুন তো। এ সাহা একটা, সাহা দুটো, এসা তিনটে, সা চারটে, এতৎ পাঁচ, তৎ ছয়, ছাত্র সাত, লতা আট, নদী নয়, ফলম 10, ভবান 11, ভবতী 12। দেখুন তো, এই পেজে আমি আপনাদেরকে 12টা শব্দের উদাহরণ দিলাম। আমরা আমাদের 4 মাসের সিলেবাসে আর দুটো শব্দ এক্সট্রা যোগ করব, সেটা আমি একটু পরেই পড়াবো। ব্যাস, এই 14টা শব্দ নিয়ে আমাদের খেলা, 4 মাসের খেলা আমাদের এই 14টা শব্দ। আমি এর বাইরে মানে 14টা স্টাইল শব্দ তো অনেক আছে, রামহ, শ্যামহ, অকারান্তই মনে হয় কোটি কোটি শব্দ আছে। তো আমি ওই হিসেবে বলছি না, আমি বলছি প্রকার। যেমন সাহা একটা প্রকার, এসা একটা প্রকার, এইভাবে প্রকার বলছি। অলরেডি আপনারা 12টা প্রকার শিখেছেন, আমি আর দুটো প্রকার আপনাদের জানাবো। আচ্ছা, আর একটি কথা বলি এখানে, সংস্কৃতে লিঙ্গ কটা কটা জেনে এসছেন? লিঙ্গ तीनटे তিনটে। সংস্কৃতে বচন কটা জেনে এসছেন? तीनटे তিনটে। আজ জানবো আর একটি জিনিস আছে, সেটাকে আমরা কি বলবো, বলতে পারবেন? কি বলবো সেটিকে? এনি আইডিয়া? अव्यय আচ্ছা চলো, না আমরা সেটিকে বলবো, চলুন আমি বলে দিচ্ছি, কোনো ব্যাপার না। কি বলবো সেটিকে আমরা? पुरुष পুরুষা। ইংলিশে বললে আমরা কি বলবো? person first person second person third person পার্সন, পুরুষ। ইংলিশটাই চলুন আগে বলি। ফার্স্ট পার্সন মানে আমি, আমরা। उत्तम उत्तम উত্তম, আচ্ছা আমি ইংলিশটাকে বলি। ফার্স্ট পার্সন মানে আমি, আমরা, মানে উত্তম পুরুষ। আচ্ছা, সেকেন্ড পার্সন মানে তুমি, তোমরা, মানে মধ্যম পুরুষ। থার্ড পার্সন মানে এই প্রথম পুরুষ মধ্যম পুরুষকে ছেড়ে আর যা কিছু আছে সবকিছু থার্ড পার্সন, মানে বাংলায় কি বলি আমরা? উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ। प्रथम पुरुष কিন্তু সংস্কৃতে একটু আলাদা, নামগুলো একটু আলাদা। সংস্কৃতে আমরা বলবো প্রথম পুরুষ। বাংলা সংস্কৃত একই নাম, কিন্তু ইংরেজিতে সেটা আলাদা, প্রথম পুরুষ। নেক্সট মধ্যম পুরুষः, নেক্সট उत्तम पुरुषः। प्रथम पुरुष, मध्यम पुरुष, उत्तम पुरुष। प्रथम पुरुषः, मध्यम पुरुषः, उत्तम पुरुषः। আপনারা এতক্ষণে যা যা শব্দ শিখলেন, তাহা, এষः, তা,
एषा तत् एतत् रामः लता नदी फलम ভবান ভবতি। আগের পেজে এই শব্দগুলো না লিখেছিলাম, জেনে রাখুন এগুলো সব কি প্রথম পুরুষের শব্দ। সব কি এগুলো প্রথম পুরুষ। আচ্ছা, প্রথম পুরুষ মনে রাখার কোনো প্রয়োজন নেই। কি মনে রাখবো? মধ্যম পুরুষ, উত্তম পুরুষ মনে রাখবো। এই দুটো মনে থাকলে আমার কাজ শেষ। এই দুটোকে ছেড়ে এই পৃথিবীতে সংস্কৃত বাংমায় প্রথম পুরুষ উত্তম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষকে ছেড়ে আর যা কিছু আছে সব প্রথম পুরুষ। কাজেই যেটা কম সেটা জানবো। মধ্যম পুরুষের একটাই উদাহরণ, সেটি হচ্ছে নতুন জিনিস লিখে রাখুন, ত্বম। ত্বম মানে তুমি, ত্বম মানে তুমি। বাংলায় আমরা পড়েছি তুমি মানে মধ্যম পুরুষ, তেমনই সংস্কৃত সেম, ত্বম। এবারে প্রশ্ন, ত্বম মানে তুমি, যদি দুজন তুমি থাকে আর যদি তিন বা ততোধিক তুমি থাকে, এখানেও তো বচন আসবে, তাই না? যেমন সাহা মানে সে, তারা দুজন তারা সবাই। এসা মানে এ, এরা দুজন এরা সবাই। তেমনি ত্বম মানে তুমি, তোমরা দুজন তোমরা সবাই। এখানেও দ্বিবচন বহুবচন আসবে। তাহলে কি লিখবো? লিখুন, ত্বম মুখস্থ করবেন, ইউবাম মানে তোমরা দুজন, আর ইউয়াম তোমরা সবাই। কি পেলাম? ত্বম ইউবাম ইউয়াম। ত্বম মানে তুমি, ইউবাম মানে তোমরা দুজন, ইউয়াম মানে তোমরা সবাই। উচ্চারণ দেখবেন, ইউয়াম, ইউ দীর্ঘ আছে, ইউয়াম ইউয়াম। ত্বম ইউবাম ইউয়াম, তুমি তোমরা দুজন তোমরা সবাই। তেমনি মধ্যম পুরুষ মানে নিজে, উত্তম পুরুষ মানে নিজের। তাহলে আমরা কি বলবো উত্তম পুরুষকে? আহাম মানে আমি, আমরা দুজন, আবাম আমরা সবাই, বয়ম। ব্যাস, এই দুটো শব্দরও মনে রাখবেন, ত্বম ইউবাম ইউয়াম, আহাম আবাম বয়ম। ওই যে বললাম না, আগের স্টেপে আমরা 12টা শব্দ শিখেছি, 12 প্রকারের শব্দ শিখেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আরেকটি প্রকার হচ্ছে ত্বম, আরেকটি প্রকার হচ্ছে আহাম। ব্যাস, এই 14টা প্রকার নিয়ে আমরা নাড়াচাড়া করব। এই 14টা প্রকারের যাবতীয় ডিটেলস আমরা 4 মাসে শিখব। এর বাইরে আমি একটাও অধিক প্রকার শেখাবো না। পরিষ্কার? প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। এবারে আপনারা বলুন কোনটা মনে রাখা ইজি, প্রথম পুরুষ নাকি মধ্যম পুরুষ নাকি উত্তম পুরুষ? শুধু মনে রাখুন, মধ্যম পুরুষ মানে তুমি তোমরা, মানে ত্বম ইউয়াম ইউয়াম। উত্তম পুরুষ মানে আমি আমরা, আহাম আবাম বয়ম। উত্তম পুরুষ মধ্যম পুরুষকে ছেড়ে দিয়ে আর যা কিছু আছে সবকিছু প্রথম পুরুষ। আমি কিছু করবোই না, আর যা আছে সব প্রথম পুরুষ। হ্যাঁ, প্রশ্ন করলে করুন। স্যার বলছিলাম যে আপনি যেটা আগের দিন ওই ভবানবতী পড়েছিলেন, আজকে এটা মধ্যম পুরুষ পড়ালেন, তো আগেরটা ছিল আপনি, তাই তো? এটা তুমি তোমরা, এটা আগেরটা নিশ্চয় ছিল নিশ্চয় 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 নিশ্চয়, তো আপনি আপনি। আর স্যার তুই তাহলে কি হবে? তুই বাংলাতে তুই কোথায় পড়ে বলুন আগে? বাংলাতে তুই কোথায় পড়ে? মধ্যম পুরুষের সাথে পড়ে না। আচ্ছা আচ্ছা। বাংলাতে বাংলাতে তুই তো মধ্যম পুরুষেও পড়ে না, উত্তম পুরুষেও পড়ে না, মানে অটোমেটিক প্রথম পুরুষে চলে যায়। তেমনি সংস্কৃতে তুই সেন্সে তো কোনো কিছু আমরা বলি না, তো সংস্কৃত তুই সেন্সে কিছু নেই মনে হয় সংস্কৃতে। ওকে স্যার। ওকে, হ্যাঁ, বাংলারই মতো, কিন্তু সংস্কৃত তুই সেন্স খুবই কম ব্যবহৃত হয়, তো তাই জন্য একটা মাহাত্ম্য দেখবেন সংস্কৃতের। বাংলাতে আমরা বলি কুকুর, তাই না? কিন্তু কুকুর বললে যেন মনে হয় অনেকটা নিকৃষ্ট, অনেকটা ছোট, মানে এই কুকুর শব্দটা শুনলে একটা কেমন কেমন মনে হয়।
কিন্তু সংস্কৃতে আমরা কুকুর শব্দটাকে বলি শুনাকাহা। এবারে দেখুন, কুকুর শব্দটা শোনার পরে আমাদের মনে যেই ভাবটা আসে, আর শুনাকাহা এই শব্দটা শোনার পরে আমাদের মনে যে ভাবটা আসে, এই দুটো ভাবের কিন্তু আকাশ পাতাল পার্থক্য। দুটোর কিন্তু অর্থ এক, কিন্তু যখন আমি বাংলা শুনছি তখন একটা আমার মনে নিকৃষ্ট ভাব জন্মাচ্ছে, খারাপ ভাব আসছে কুকুর। কিন্তু যখনই আমি সংস্কৃত শুনছি একই অর্থ কুকুরই, কিন্তু শব্দের মাধুর্য এমন আপনার সেই নিকৃষ্ট ভাবটাকে সরিয়ে দিচ্ছে। এটা সংস্কৃত শব্দের মাধুর্য। ঠিক আছে, নানান উদাহরণ আছে, একটা উদাহরণ মনে পড়লো। যাই হোক, যেটা আমি এখন বলতে চলেছি ভালো করে বুঝবেন। তাহলে প্রথম পুরুষে আমরা দেখলাম ক্রিয়াপদ কি বসে, अस्ति। দ্বিবচন হলে কি বসে, তাহা। বহুবচন হলে কি বসে, সন্তি, তাই না? अस्ति তাহা সন্তি। প্রথম পুরুষ আমরা কি পাচ্ছিলাম, अस्ति তাহা সন্তি। सः अस्ति, तौ स्तः, ते सन्ति। रामः अस्ति, रामौ स्तः, रामाः सन्ति। भवान् अस्ति, भवन्तौ स्तः, भवन्तः सन्ति। পাচ্ছিলাম না? এবারে যদি বলি তুমি আছো, তাহলে কি হবে, त्वम्। अस्ति কিন্তু হয় না, কারণ যেহেতু त्वम् মধ্যম পুরুষ, তাই জন্য মধ্যম পুরুষে ক্রিয়াপদ পাল্টে যায়। মধ্যম পুরুষে ক্রিয়াপদ পাল্টে যায়। শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, তাহলে কি হবে, त्वम् असि, त्वम् असि, त्वम् असि। अस्ति स्तः सन्ति, এটি কিন্তু প্রথম পুরুষের ঘটনা। এটা কেবলমাত্র প্রথম পুরুষে ঘটবে। এক বচন হলে अस्ति, দ্বিবচন হলে স্তः, বহুবচন হলে সন্তি। কিন্তু যেই মধ্যম পুরুষে চলে আসবো তখন अस्ति स्तः सन्ति কাজ করবে না, কারণ अस्ति स्तः सन्ति কেবল প্রথম পুরুষে প্রযোজ্য, মধ্যম পুরুষে আলাদা হয়ে যাবে। কি হবে, আসি, তুমি আসো, মানে त्वम् असि। আপনারা একটি বাক্য শুনে থাকবেন, দেখুন তো শুনেছেন কিনা। তত্ত্বমসি। শুনেছেন, তত্ত্বমসি। দেখুন Yes, তো, sir. চিনতে পাচ্ছেন, চিনতে পাচ্ছেন? দেখুন তো, त्वमसि লিখেছি না, দেখুন त्वमसि, त्वमसि। त्वम् মানে হচ্ছে আমাদের বেদান্ত মতে জীবাত্মা, তৎ মানে হচ্ছে বেদান্ত মতে পরমাত্মা। তাহলে আমরা জীবাত্মার উদ্দেশ্যে বলছি, এই জীবাত্মা তুমি পরমাত্মা, মানে জীবাত্মা আর পরমাত্মার অভেদ সম্পর্ক, কোন রকম ভেদ নেই। যেই জীবাত্মা সেই পরমাত্মা। তৎ মানে সেই পরম ব্রহ্ম কে, তুমি। त्वम्, তুমি সেই পরম ব্রহ্ম। তত্ত্বমসি একটি মহাবাক্য, ছন্দজ্ঞ উপনিষদে আছে, সামবেদে। তাহলে त्वम् असि। স্বাভাবিক প্রশ্ন আসবে, তাহলে দ্বিবচনের জন্য কি হবে, দ্বিবচনের জন্য হবে युवां, বানান দেখবেন, স্থः, युवां স্থः, তোমরা দুজন আছো। युवां স্থः লিখে নেবেন, ওকে, युवां স্থः। বহুবচনে কি হবে, জাস্ট বিসর্গটা তুলে দেবেন, यूयं স্থ, यूयं স্থ, তোমরা সকলে আছো। তাহলে কি পেলাম, আসি স্থः স্থ, আসি স্থः স্থ, আসি স্থः স্থ। প্রথম পুরুষে কি পেয়েছিলাম, अस्ति स्तः सन्ति। মধ্যম পুরুষ এখন কি পেলাম, আসি স্থः স্থ। এতদূর পর্যন্ত প্রত্যেকের স্পষ্ট কিনা আমাকে বলুন, প্রত্যেকের স্পষ্ট কিনা বলুন। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প্রত্যেকের কাছে স্পষ্ট, কারোর কাছে কোনো অসুবিধা এখনো পর্যন্ত নেই তো? আচ্ছা, একটা দেখুন, আপনি আছেন, বলুন অনুবাদ কি হবে, সংস্কৃত অনুবাদ কি হবে, আপনি আছেন। ভবান अस्ति, असि, ভবান अस्ति, অথবা স্ত্রীলিঙ্গ হলে ভবান अस्ति। अस्ति, ভবান अस्ति। তো আপনার প্রথম, ভবান
ভাবান তো আমরা আপনার প্রথম পুরুষের শব্দ, তাই না? তাই জন্য অস্তি এক বচন। আচ্ছা, স্ত্রীলিঙ্গ হলে ভবতি অস্তি। মধ্যম পুরুষে আমরা কি বলবো? তুমি আছো। দেখুন আমাদের বাংলাতেও কিন্তু চেঞ্জ হয়ে যায়। যখন ভাবান বলছি তখন আছেন, যখন তুমি বলছি তখন আছো। ক্রিয়াপদ চেঞ্জ হচ্ছে, তো এখানেও সেম ক্রিয়াপদ চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি বলবো? ত্বম আসি। তোমরা দুজন আছো, ইউবাম স্থা। তোমরা সকলে আছো, ইউ ইয়াম স্থা। একটা জিনিসই মনে রাখবেন, এই আসি স্থা স্থা কেবলমাত্র এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যদি ত্বম ইউবাম ইউয়াম থাকে, যদি না থাকে এর কোথাও ব্যবহার নেই, শুধু মধ্যম পুরুষের ক্ষেত্রেই ব্যবহার। আচ্ছা, আমি আছি, তাহলে কি হবে? আহাম। আপনারা অনেকে শুনে থাকবেন, আহাম আসমি। আহাম আসমি, আমি আছি। আহাম আসমি। अहम আপনারা আরেকটি ब्रह्मास्मि। গীতবাক্যের, হ্যাঁ, আপনারা আরেকটি লাইন শুনে থাকবেন, আহাম ব্রহ্ম अस्मि। দেখুন তো, আমি আছি কি? আহাম अस्मि, আমি আছি। আমি কি আছি? আমি কি? আমি সেই পরম ব্রহ্ম। এখানে আহম মানে জীবাত্মা, ব্রহ্ম মানে পরমাত্মা। এখানেও সেই পরমাত্মা জীবাত্মার মধ্যে একটা অভেদ সম্পর্ক বোঝানো হচ্ছে। আমি সেই পরম ব্রহ্ম হই বা আছি। তাহলে আহাম अस्मि। আমরা দুজন আছি, তাহলে কি হবে? আবাম স্বাহা, দন্তেস্থায়ী বয় বিসর্গ। আর আমরা সকলে আছি, কি হবে? বয়ম স্মাহা, দন্তেস্থায়ী ময় বিসর্গ। এটা কেবলমাত্র উত্তম পুরুষের ক্ষেত্রেই প্রযোজ্য, কেবলমাত্র উত্তম পুরুষের ক্ষেত্রেই প্রযোজ্য। বুঝতে পারলাম? তাহলে আহম अस्मि, আবাম স্বাহা, বয়ম স্মাহা। আহম अस्मि, আবাম স্বাহা, বয়ম স্মাহা। ওকে, তাহলে প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। বুঝতে পারলাম? মধ্যম পুরুষের একটা উদাহরণ মনে রাখবেন, ত্বম এক বচন, দ্বিবচন ইউবাম, বহুবচন ইউয়াম। উত্তম পুরুষের ক্ষেত্রে একটা উদাহরণ মনে রাখবেন, আহাম দ্বিবচন আবাম, বহুবচন বয়ম। ব্যাস, এই দুটো বাদ দিলে যা কিছু পড়ে থাকবে সব প্রথম পুরুষ। আর যদি প্রথম পুরুষ হয় अस्ति स्तः सन्ति, মধ্যম পুরুষ হলে আসি স্থः স্থা, উত্তম পুরুষ হলে अस्मि স্বাহা স্মাহা। এইটুকুনি ঘটনা আমার এখানে বলার ছিল, আমি বললাম। আপনারা যখন কোনো বই দেখবেন, বইয়ে বিশেষ করে যখন কোনো আমরা ধাতুরূপের বই দেখবেন, যেখানে ধাতু লেখা আছে, এই যে রূপগুলো বললাম আমি, अस्ति स्तः सन्ति, আসি স্থः স্থः, अस्मि স্বাহা স্মাহা, এইগুলি একটি ধাতু। সেই ধাতুটা হচ্ছে অজ ধাতু। অজ ধাতুর কি অর্থ? অজ ধাতুর অর্থ হচ্ছে সত্তা, মানে কোনো কিছু বর্তমান, এখন উপস্থিত, সত্তা বোঝাচ্ছে। আর আমি যেই রূপগুলো লিখলাম এগুলো সব কার রূপ? বর্তমান কালের রূপ, প্রেজেন্ট টেন্সের রূপ, বর্তমান কাল। এগুলো সব বর্তমান কালের রূপ। যখনই আপনারা কোনো বই দেখবেন তখন রূপ এরকম লেখা থাকে, কিরকম? अस्ति स्तः सन्ति, আসি স্থः স্থা, अस्मि স্বাহা স্মাহা। এরকম লেখা থাকবে। এখানে লেখা থাকবে এক বচন, এখানে লেখা থাকবে দ্বিবচন, এখানে লেখা থাকবে বহুবচন। আর এখানে লেখা থাকবে প্রথম পুরুষ, এখানে মধ্যম পুরুষ, এখানে উত্তম পুরুষ। এই ছকে আমাদের ধাতুরূপ দেওয়া থাকে। এবার আমি আপনাদের ধরে ধরে বোঝাতে পারলাম। अस्ति स्तः सन्ति, আসি স্থः স্থা, अस्मि স্বাহা স্মাহা। ক্লিয়ার? বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। বলুন, যদি কোনো প্রশ্ন থাকে তো বলুন। স্যার এই যে রূপটা পড়ানো হলো এটা শুধুমাত্র বর্তমান কালের জন্য প্রযোজ্য, আবার কাল অনুযায়ী হ্যাঁ, আবার সবগুলো রূপ শুধুমাত্র পাল্টে বর্তমান যাবে? কাল। হ্যাঁ, রূপ পাল্টে যাবে, শুধুমাত্র বর্তমান কালের জন্য প্রযোজ্য। আপনি বাংলাতেই দেখুন, আপনি আছেন,
কোন কাল? বর্তমান কাল। অতীতকালে কি ছিল? আপনি ছিলেন। ভবিষ্যৎকালে কি? আপনি থাকছেন বা থাকবেন। এখানে তো 3টে কাল পাল্টে গেল, তাই না? আছেন, ছিলেন, থাকবেন। তেমনই এখানেও পাল্টাবে। তো এখনই অতীতকাল নিয়ে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, আমাদের তো নিয়ম আছে, আমরা নিয়ম অনুযায়ী করব। তো এই হচ্ছে ধাতুটা একটু কঠিন, এরপরে আমরা যা যা পড়বো সব সোজা, কোনো কঠিন নেই। যেমন রাম শব্দ মুখস্থ করলে সব হয়ে যাবে, তেমনই একটা ধাতু মুখস্থ করবো, আমাদের সব কাজ হয়ে যাবে। আমরা সেটা পরে পড়বো। এতটুকুনি পরিষ্কার। এবার আমি যে বইটা থেকে পড়াই সেই বইয়ে আসছি, বইটা দেখুন। দাঁড়ান, একটু দাঁড়ান। একটু দাঁড়ান। দেখুন দেখুন বই দেখুন, এটাই আমরা পড়ে পড়ে এতক্ষণে আসলাম। ত্বম ইউবাম ইউয়াম, ত্বম ইউবাম ইউয়াম। আচ্ছা, এবারে ধরুন আমি বলছি তুমি ছাত্র, তাহলে কি হবে? আমি বলতে চাইছি তুমি ছাত্র, তাহলে তুমি ধরুন কি বসবে? ত্বম। ছাত্রের ধরুন কি বসবে? আমরা তো জানি ছাত্র। আচ্ছা, এবারে একটা জিনিস খেয়াল করুন, এটা আমি আগের দিনে বলেছিলাম কোন এক সময়, যখন বলছি ভবান, এখানে আপনি ফট করে লিঙ্গ বলতে পারবেন। ভবান যদি আমি বলি, আপনি বলুন দেখি কোন লিঙ্গ? পুংলিঙ্গ। যদি বলি ভবতী, কোন লিঙ্গ? স্ত্রী। যদি বলি ত্বম, কোন লিঙ্গ? যদি বলি ত্বম, তুমি, কোন লিঙ্গ? এটা বোঝা যাবে না। তার মানে এর সাথে কোনো শব্দ যোগ করতে হবে, পুংলিঙ্গ হতে পারে, স্ত্রীলিঙ্গ হতে পারে। এখানে দেখুন পুংলিঙ্গের উদাহরণ দেওয়া আছে। ত্বম ছাত্রাহ, তুমি ছাত্র, যখন তুমি পুংলিঙ্গে, তুমি ছাত্র। দ্বিবচন ইউবাম ছাত্রৌ, যেহেতু পুংলিঙ্গে ঘটনা করছে তাই জন্য দ্বিবচন হয়ে গেছে। আচ্ছা, বহুবচন ইউয়াম ছাত্রাহ, ইউয়াম ছাত্রাহ। আচ্ছা, আমি যদি এখানে ক্রিয়াপদ বসাতে চাইতাম তাহলে কি হতো? ত্বম ছাত্রাহ আসি, তুমি ছাত্র। ত্বম আসি, তুমি কি? তুমি ছাত্র। ত্বম ছাত্রাহ আসি। আচ্ছা, আমি এটা অস্তি লিখেছি না, ভুল লিখেছি, সরি, আসি হবে। ত্বম ছাত্রাহ আসি, তুমি ছাত্র। তাহলে বলুন এখানে আমি কি ক্রিয়াপদ বসাবো? তোমরা দুজন ছাত্র, ইউবাম ছাত্রৌ। একটু মিউট করবেন, কেউ আনমিউট আছেন দেখুন, মিউট করবেন। আচ্ছা, এখানে কি বসাবো? ইউবাম ছাত্রৌ। দ্বিবচন কি বসাবো? থাহা। বহুবচনে কি বসাবো? ইউয়াম, তোমরা সকলেই ছাত্র। ইউয়াম ছাত্রাহ। বুঝতে পারলাম? দ্বিতীয় উদাহরণ বলুন কি হবে? স্যার দ্বিতীয় উদাহরণ। বলছিলাম প্রত্যেকে তম ইউএম ইউএম এইগুলোতে মটা অনুস্বার হয়ে যাচ্ছে কেন? ময় তো হসন্ত আছে। ওকে, একটা নিয়ম আছে, যদি মকার থাকে, মকার তখনই হয় যদি তার পাশে স্বরবর্ণ থাকে। নিয়মটা যারা জানেন তো ভালো, না হলে মনে রাখবেন। মকার তখনই হয় যদি পাশে স্বরবর্ণ থাকে, আর মকারের অনুস্বার তখন হয়ে যাবে যখন পাশে ব্যঞ্জন বর্ণ থাকবে। এবারে দেখুন, ত্বম পাশে কি আছে? স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? ব্যঞ্জন বর্ণ আছে। তাই জন্য অনুস্বার হয়ে গেছে, বুঝেছেন? ছাত্রও ব্যঞ্জন বর্ণ আছে, অনুস্বার হয়ে গেছে ম।
ছাত্রাহা ব্যঞ্জন বর্ণ আছে তাই জন্য অনুস্বার হয়ে গেছে, এটা নিয়ম। আপনি যদি এখানে ম দেন এটা একদমই ভুল বলা যাবে না, এটাও ভুল না, এটাও ঠিক, কিন্তু অ্যাডভান্স লেভেলে আমরা অনুস্বার দিয়েই কাজ করি। জাস্ট এটা মনে রাখুন, স্বরবর্ণ তখনই হয় যদি পাশে যদি পাশে না সরি ভুল বললাম, মকার তখনই হবে যদি পাশে স্বরবর্ণ থাকে, আর মকারের অনুস্বার তখন হয়ে যাবে যদি পাশে ব্যঞ্জন বর্ণ থাকে। এইটুকুনি শুধু খেয়াল রাখবেন। ওকে, বলুন ত্বাম বালাকাহ, বলুন ক্রিয়াপদ সহযোগে বলুন। त्वं बालकः असि। হুম, ত্বাম বালাকাহ আসি। তারপর युवां युवां बालकौ स्तः। স্বাহ। কি বললেন? ইউবাম বালাকাও স্থাহা, এটাই হ্যাঁ, বললেন তো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বহুবচন यूयं बालकाः स्तः। ইউয়াম বালকাহ স্থা, একদম সেম। যদি স্ত্রীলিঙ্গ হয় তুমি ছাত্র, স্ত্রীলিঙ্গে ছাত্রা শব্দ আছে, তাহলে ত্বাম ছাত্রা, স্ত্রীলিঙ্গে ত্বাম ছাত্রা আসি। আচ্ছা, ইউবাম ছাত্রে যেহেতু ছাত্রা, দ্বিবচন ছাত্রে, বহুবচন ছাত্রাহা, তাহলে ত্বাম ছাত্রা আসি। আচ্ছা বারে বারে অস্তি লিখছি আমি। ত্বাম ছাত্রা আসি দ্বিবচন, ইউবাম ছাত্রে স্থः বহুবচন, ইউয়ম ছাত্রাः স্থ, ইউয়ম ছাত্রাः স্থ। ওকে, ইউয়ম ছাত্রাः স্থ। নানান উদাহরণ এখানে দেওয়া আছে। বলুন নাম্বার 2 উদাহরণ কি হবে? এখানে কোনো ক্রিয়াপদ লাগবে না, জাস্ট বলুন ত্বাম তরুণাহ মানে পুংলিঙ্গে আছে, তাহলে কি হবে দ্বিবচন? তরুণৌ युवाम तरुणौ, हाँ बहुवचन তরুণাः यूयं यूयम तरुणाः। तरुणा, एकदम। नंबर 3, नंबर 3 কি হবে? त्वं युवां नम्रो। এক বচন দ্বিবচন বহুবচন। त्वम नम्रः দ্বিবচন, युवां नम्रौ नम्रौ यूयं বহুবচন। यूयं नम्राः। হ্যাঁ বাকিটাও বলবেন যারা বলছেন না। নাম্বার 6, त्वम सैनिकः দ্বিবচন বহুবচন। त्वं सैनिकौ युवं सैनिकाः। আরেকবার বলুন त्वम सैनिकः এক বচন, দ্বিবচন বহুবচন কি হবে? युवं युवाम सैनिकौ सैनिकौ, हाँ बहुवचन युवं सैनिकाः। यूयम सैनिकाः। সিমিলারলি যদি স্ত্রীলিঙ্গে বিচার করি ত্বাম বালিকা, তাহলে এখানে বালিকার মধ্যে চলবে রূপগুলি, তাহলে কি হবে? युवां बालिके। युवाम बालिके, हाँ बहुवचन यूयं बालिकाः। यूयम बालिकाः, यूयम बालिकाः। ओके, নাম্বার 11, ত্বাম মহিলা দ্বিবচন বহুবচন। বাকিটা বলছেন না কেন? ইয়ং মহিলা, ইয়ুবাম মহিলে, ইয়ং মহিলাহ। यूयम महिलाः, একদম। তেমনি ত্বাম নর্তকী স্ত্রীলিঙ্গে, ত্বাম নর্তকী, হ্যাঁ युवां দ্বিবচন বহুবচন। युवां नर्तक्यौ। यहाँ युवाम नर्तक्यौ बहुवचनम, यूयं नर्तक्यः। यूयम नर्तक्य। गुड। नंबर 17,
त्वं स्वामिनी, त्वं स्वामिनी, त्वं स्वामिनी। हाँ, युवं स्वामिन्यौ यूयं स्वामिन्यः न्यः यूयं स्वामिन्यः, यूयं स्वामिन्यः। गुड, यूयं स्वामिन्यः। लिखे निन होम टास्क पेज 120, পেজ 120 কি করতে হবে দেখুন, একটা উদাহরণ দেওয়া আছে। পেজ 120 একটা উদাহরণ দেওয়া আছে। ত্বম ধনিকাহ আসি, দ্বিবচন করতে গেলে খেয়াল রাখবেন ত্বম এটারও দ্বিবচন করতে হবে, ধনিকাহ এটারও দ্বিবচন করতে হবে, আসি এটারও দ্বিবচন করতে হবে। কি হয়েছে? ইউবাম ধনিকাউ স্থা। তেমনি বহুবচন করতে গেলে তিনটেরই বহুবচন করতে হবে। यूयं धनिकाः স্থা, यूयं धनिकाः স্থা। क्लियर? त्वं युवां यूयं, त्वं धनिकः असि, युवां धनिकौ स्तः, यूयं धनिकाः স্থা। প্র্যাকটিস 58, কেবল এই 58টা করবেন, এখানে 59ও আছে, 59 এর প্রয়োজন নেই। ওকে, কেবল 58 বুঝতে পারলাম? বুঝেছেন? হোম টাস্ক ক্লিয়ার করুন। ওকে, হ্যাঁ স্যার। গুড। এবারে এক উত্তম পুরুষে চলুন। খেয়াল রাখুন, আমি অধ্যাপক, अहम अध्यापकः। কোথায় গেল? হ্যাঁ, আচ্ছা, আমি চিকিৎসক, अहम वैद्य, अहम वैद्यः। আমরা দুজন বৈদ্য। তাহলে দেখুন, যেহেতু এখানে বৈদ্য পুংলিঙ্গ আছে, তার মানে अहम মানে এখানে কোনো পুংলিঙ্গের বাচক, এটা আমাদেরকে বুঝতে হবে। যেহেতু পাশে বিশেষণ এই আপনার বিশেষ্য বৈদ্য আছে, তাহলে কি হবে? अहम वैद्यः। দ্বিবচন अहम থেকে দ্বিবচন হবে आवाम, বৈদ্য থেকে দ্বিবচন হবে वैद्यौ, তাহলে आवाम वैद्यौ। বহুবচন वयं वैद्याः, वयं वैद्याः। তেমনি अहम अध्यापकः, দ্বিবচন বহুবচন দেওয়া আছে। দেখুন কি আছে দ্বিবচন বহুবচন? आवाम अध्यापिके, না, अहम अध्यापकः, आवाम अध्यापकौ, वयम अध्यापकाः। তেমনি যদি স্ত্রীলিঙ্গ হয়, দেখুন अहम अध्यापिका, স্ত্রীলিঙ্গ আছে, মানে अहम এখানে স্ত্রীলিঙ্গের বাচক, বুঝতে হবে। তাহলে কি? अहम अध्यापिका, आवाम अध्यापिके, वयम अध्यापिकाः, अहम आवाम वयम। अहम बालिका, তাহলে কি হবে? দ্বিবচন বহুবচন দেখুন, आवाम बालिके, वयम बालिकाः, আমরা সবাই বালিকা। ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখুন ক্রিয়াপদ যোগে, अहम वैद्यः अस्मि, আমি হই বৈদ্য, अहम वैद्यः अस्मि। দ্বিবচন করতে গেলে अहमेর দ্বিবচन आवाम, वैद्योर द्विवचन वैद्यौ, अस्मिन् द्विवचन स्वः, आवाम वैद्यौ स्वः। बहुवचन करते गेले वयं वैद्याः स्मः, वयं वैद्याः स्मः, আমরা সকলেই বৈদ্য। अहम वैद्य अस्मि, आवाम वैद्यौ स्वः, वयं वैद्याः स्मः। सिमिलारली अहम अध्यापिका अस्मि, স্ত্রীলিঙ্গ আছে এখানে, তার মানে এর পরিবর্তন স্ত্রীলিঙ্গের মতো হবে। आवाम अध्यापिके स्वः, वयं अध्यापिकाः स्मः, वयं अध्यापिकाः स्मः। বলুন নাম্বার 2 কি হবে? চেষ্টা করুন। अहम छात्रः अस्मि, দ্বিবচন বহুবচন কি হবে? आवां छात्रौ स्वः, वयं छात्राः स्मः। वयं छात्राः स्मः। गुड। नेक्स्ट नंबर 3, नंबर 3 अहम वैद्यः अस्मि, आवां वैद्यौ स्वः, स्वः। हाँ, वयं वयं वैद्याः स्मः। वयं वैद्याः स्मः। होम टास्क लिखे निन, पेज नंबर 115।
প্র্যাকটিস 54 এইটা 10টা আছে পেজ নাম্বার 115 পেজ নাম্বার 115 ওকে আচ্ছা এটা বলুন আহাম গৃহিণী अस्मि নাম্বার 7 কি হবে আহাম গৃহিণী अस्मि কি বচন বহুবচন आवाम गृहण्यौ আবাম स्वः स्वः वयं गृहण्यः स्मः। আচ্ছা আচ্ছা এবারে টেবিলটা কেউ শোনাতে পারবেন अस्ति स्तः सन्ति असि স্থः স্থ अस्मि स्वः स्मः এই টেবিলটা শোনাতে হবে শোনান টেবিলটা अस्ति स्तः सन्ति असि स्तः स्थ अस्मि स्वः स्वः स्मः। গুড अस्मि বাকিরা আর কেউ একজন শোনান अस्ति स्तः सन्ति अस्ति स्थः स्थ अस्मि स्वः स्मः अस्मि स्वः स्मः আচ্ছা বাকিরা স্যার বলবো হ্যাঁ বলুন শুনতে বলুন अस्ति स्तः सन्ति असि स्तः स्थ स्थः स्थ अस्मि स्वः स्मः। वेरी गुड बाकीरा अस्ति स्तः सन्ति असि स्तः स्थ अस्मि स्वः स्मः। খেয়াল রাখবেন কিন্তু ওকে প্রথমে আছে अस्ति स्तः দন্তস্থায়ী ত আর মধ্যম পুরুষে আছে দন্তস্থায়ী থ তো আপনাদের উচ্চারণ স্পষ্ট হলে কিন্তু বানানেও স্পষ্টতা আসবে না হলে বানান ভুল হয়ে যাবে আপনারা নিজেরাই কনফিউজড হয়ে যাবেন কোথায় ত হবে কোথায় থ হবে খেয়াল রাখবেন ঠিক আছে আপনার সামনে অনেক কিছু দেখতে পাচ্ছেন আপনারা ওকে এখানে অনেক কিছু মিক্সড করা আছে আপনাদেরকে বলতে হবে अस्ति स्तः सन्ति প্রয়োগ করে বলতে হবে এখানে অনেক কিছু দেওয়া আছে দেখুন আপনাদের কি করতে হবে अस्ति स्तः सन्ति প্রয়োগ করে বলতে হবে বলুন নাম্বার 1 কি হবে अस्ति अस्ति একটা আমি ট্রিক্স বলে দিচ্ছি ফার্স্ট খেয়াল করবেন কি শব্দ দেওয়া আছে ফার্স্টেই চলে যাবেন সেটা কোন পুরুষ প্রথম পুরুষ মধ্যম পুরুষ নাকি উত্তম পুরুষ যদি প্রথম পুরুষ হয় একবচন দ্বিবচন বহুবচন তেমনি একবচন দ্বিবচন বহুবচন করে মনে রাখতে হবে বালকः अस्ति নাম্বার 2 কি হবে वयम स्मः स्मः হ্যাঁ वयम स्मः নাম্বার 3 भवन्तः सन्ति सन्ति भवन्तः सन्ति আচ্ছা আপনারা সকলে বুঝতে পারছেন তো भवन्तः सन्ति নাম্বার 4 छात्रौ स्तः ছাত্রৌ স্তः স্তः না স্থः কোনটা स्तः স্তः এটাই তো যেটা দেখলাম हाँ सर হ্যাঁ স্যার ওকে নেক্সট ताः सन्ति ताः सन्ति नंबर 6 ते ते छात्रे छात्रे स्तः 7 त्वौ छात्रौ स्तः बकराओं की सहमत तो छात्रों स्तः তো ছাত্র স্তহই হবে। 8 सर सर ऐसे
কোশ্চেন ছিল। ইউয়াম স্থাহা আচ্ছা, কোশ্চেন ছিল কি স্থ কোশ্চেন ছিল? স্যার বলছিলাম যে তে তে ছাত্রে তাহা স্ত্রীলিঙ্গ এটা? হ্যাঁ, স্ত্রীলিঙ্গ। সা ছাত্রা এক বচন, দ্বিবচন, তে ছাত্রে, তাই জন্য। আর এখানে হচ্ছে সাহা ছাত্রাহ এক বচন, দ্বিবচন তৌ ছাত্র। এবারে ক্লিয়ার? ও, ঠিক আছে স্যার। আচ্ছা, হ্যাঁ, ইউয়াম নাম্বার 8 কি বললেন? ইউয়াম স্থাহা স্থা হ্যাঁ হ্যাঁ, খেয়াল রাখবেন। 9 भवती अस्ति भवती अस्ति अस्थि भवती अस्ति 10 भवान् अस्ति 11 भवत्यः सन्ति भवन्तः सन्ति भवत्यः सन्ति 12 बालिके स्तः बालिके स्तः स्तः बालिके स्तः गुड 13 रमा अस्ति रमा अस्ति नास्ति नेक्स्ट मोहनः अस्ति 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 15 आवां स्वः अहं स्वः आवां अवां स्वः 16 युवं युवं स्तः स्तः स्थः हाँ 17 भवन्तौ स्तः भवन्तौ स्तः 18 भवन्त्यौ स्तः भवत्यौ भवत्यौ स्तः भवत्यौ स्तः हाँ 19 अहम् अस्मि अहम् अस्मि अहम् अस्मि अहम् अस्मि 20 सा अस्ति सा अस्ति गुड 21 सः अस्ति 22 ते बालकाः सन्ति 23 बालिकाः सन्ति 24 बालकौ स्तः बालकौ स्तः স্তः পরিষ্কার সকলের কাছে? কখন অস্তি স্তः সন্তি হয়, কখন আসি স্থः স্থ এটা হয়, আর কখনই বা अस्मि स्वः स्मः এটা হয়। প্রত্যেকের কাছে পরিষ্কার? টেবিল প্রত্যেকের কাছে ক্লিয়ার? হ্যাঁ আপনারা বুঝতে পারছেন তো? যা যা হচ্ছে আপনারা প্রত্যেকে ধরতে পারছেন তো? হ্যাঁ স্যার গুড। স্যার এটা মানে ইয়েতে কি মানে হবে ইংলিশে ওই আস্তিস্তা শান্তি আছে নাকি এটা বাংলায়? হ্যাঁ, ইজ এম এইসবই হয়। আই এম আমি আছি, আম আসমি, আচ্ছা ইউ আর, হ্যাঁ এরকমই। গুড। এবারে আপনাদের কাছে আমি যা শিখেছেন তার উপরে ছোট ছোট বাক্য নিয়ে আসব। একটু সময় দিন, আমি একটু গুছিয়ে নিই, আপনারা দেখে চিনতে পারবেন। ও হো 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 হো, এক মিনিট। দাঁড়ান। হুম, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? একটু দাঁড়ান।
এটা এরকম হচ্ছে কেন? এরকম হওয়ার তো কথা না। একটু দাঁড়ান। চলো, চলুন দেখুন টাইটেল দেখুন কি আছে, মম গৃহম। টাইটেল দেখুন কি আছে, মম গৃহম। মম গৃহম মানে কি? মম গৃহম মানে আমার ঘর। আমার বাড়ি। মনে আছে আপনারা শিখেছিলেন মম নাম, মম নাম আমার নাম, তেমনি মম গৃহম মানে আমার ঘর। পড়ুন, কেউ একজন পড়ুন কি লেখা আছে, এখান থেকে পড়ুন কি লেখা আছে। मम नाम गोविन्दः एतत् मम गृहम् एषः मम तातः एषा अम्बा। এবারে অর্থ সহিত বলুন। मम नाम गोविन्दः means আমার নাম গোবিন্দ। এতৎ মম গৃহম, এটা আমার ঘর। হ্যাঁ দেখুন, এষः এতৎ, এটা যেহেতু নপুংসকে আছে তাই জন্য এতৎ, এতৎ মম গৃহম। আচ্ছা, এটা অনেক অসুবিধা হচ্ছে, একটু দাঁড়ান একটু দাঁড়ান। একটু দাঁড়ান। এরকম হচ্ছে কেন? একটু একটু দাঁড়ান তো। চলুন নিন। এষः মম তাতः। হ্যাঁ, মার্থ। মানে ইনি আমার কাকা এরকম কিছু। তাতা মানে কি? কাকু? আচ্ছা জানি না স্যার। কাকা কি? আচ্ছা কাকি। তাতা মানে কি? কাকি নাকি? তাতা মানে পিতা। ও আচ্ছা আচ্ছা, পিতা। পিতা। কোনো তা- হুম, আচ্ছা। না পিতা। নেক্সট। এষা আম্বা। হ্যাঁ, নতুন একটি শব্দ শিখলেন, আম্বা। যেমন লতা শব্দ তেমনি আম্বা, মা। তাহলে কি পেলাম? দেখুন প্রত্যেকটা শব্দ আপনাদের চেনা। এ সাহা মামা তাহা তাহা, ইনি আমার পিতা। এসা আম্বা, ইনি মাতা। অন্য কেউ একজন পড়ুন, অন্য কেউ একজন পড়ুন। এসাহা থেকে পড়বো। হ্যাঁ হ্যাঁ, এসাহ মহানসাহ। মহান আসা মানে রান্নাঘর, এতৌ। কিচেন। ও আচ্ছা আচ্ছা। এসাহ মহানসাহ এতৌ ঘটৌ। এতো ঘটো মানে কি? এতে এখানে ঘট আছে। এতো ঘটো মানে কি?
এই দুটি কলসি দুটো ঘট আছে। দুটি বলছি। বাকিরা? এই ঘট দুটি। হ্যাঁ, এখানে ঘট আছে মানে হলো কি করে হবে? ঘটেও মানে তো দুটি ঘট, এটাও মানেও দুটি, এখানে দুটি ঘট আছে বা দুটি ঘট। হ্যাঁ, তারপরে এতে চষকः হ্যাঁ ঠিক করে পড়ুন। এতে চষকः চষকাহা। কাহ কাহ পুনরায় বলুন। এতে এতে চষকাহ মানে মানে কি? এতে চষকাহা মানে কি হবে? আচ্ছা, গ্লাস হ্যাঁ, গ্লাস দেখুন যখনই বলবেন হ্যাঁ চষক মানে গ্লাস, এবারে এক্স্যাক্টলি অর্থ কি আছে এখানে? এতে চষকাহা, এই এইগুলি গ্লাস গ্লাস। হ্যাঁ এইগুলি গ্লাস, হ্যাঁ এইগুলি গ্লাস। এইভাবে আপনারা পড়ে এলেন না লিঙ্গ বচন, এইভাবে। নেক্সট, এসা এসা স্থলিকা হ্যাঁ স্থালিকা মানে থালা, তার মানে থালা কি? এটি থালা। এটি থালা। হ্যাঁ, এতে অগ্নি পেটিকে হ্যাঁ মানে এই দুটি অগ্নি পেটিকে মানে দেশলাই, হ্যাঁ এই দুটি দেশলাই, দেশলাই দেশলাই। দেশলাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই দুটি নেক্সট, দেশলাই। এ তাহা ছুরিকাহা মিউট করবেন, যিনি আনমিউট আছেন মিউট করবেন প্লিজ। হ্যাঁ, এ তাহা ছুরি কাহা অর্থ ছুরিকাহা এইগুলি 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 ছুরি। এইগুলি ছুরি। গুড। আচ্ছা, অন্য কেউ একজন পড়ুন। এতৎ উদ্যানম মানে অর্থ এটি সহিত, একটি বাগান, অর্থ সহিত, হ্যাঁ, এটি একটি বাগান। এতে ফলে ফলে এই দুটি ফল। এতানি পুষ্পাণি এইগুলি ফুল। এষা লতা এটি একটি লতা। এতে মল্লিকা লতে এই দুটি মল্লিকা মল্লিকা লতা। এ তাহা কুল্যাহা এইগুলি পাখির বাসা। কুলিয়া মানে না 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 না, কুলিয়া মানে হচ্ছে ড্রেন। কি স্যার আরেকবার বলুন। ড্রেন ড্রেন ড্রেনেজ, ড্রেন, নল বা গর্ত বা ড্রেন যেখান থেকে জল পাস করে। আচ্ছা, ওকে, হ্যাঁ ওকে। এতদূর পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে একবার জানান। এতদূর পর্যন্ত বুঝতে পেরেছেন তো? এবারে আমি আপনাদের যেটা বলতে চলেছি খুব ইম্পর্টেন্ট, ক্রিয়াপদের প্রয়োগ। আমরা এতক্ষণে যা যা পড়লাম সব কর্তা, এবারে আমরা তার সাথে কিভাবে ক্রিয়াপদের প্রয়োগ করব সেটা আমরা এখন পড়তে চলেছি। দেখুন ভালো করে লক্ষ্য করুন। আচ্ছা, আমি তার আগে আপনাদের কাছে একটা জিনিস ক্লিয়ার কাট করে দিই। দেখুন তো, রামः अस्ति, अच्छा, लता अस्ति, फलम् अस्ति, सः एषः अस्ति, सा एषा अस्ति, तत् एतत् अस्ति, भवान् अस्ति, भवती अस्ति, এখানে নদী अस्ति। খেয়াল করুন, রামः পুল্লিঙ্গ, রামः পুল্লিঙ্গ, পুংলিঙ্গ। পুংলিঙ্গের জন্য আমরা অস্তি বসিয়েছি।
লতা কোন লিঙ্গ? স্ত্রীলিঙ্গ। তার জন্য অস্থি বসিয়েছি। নদী কোন লিঙ্গ? স্ত্রীলিঙ্গ। স্ত্রী। তার জন্য অস্থি বসিয়েছি। ফলাম কোন লিঙ্গ? ক্লিব। ক্লীবলিঙ্গ। বা নপুংসক লিঙ্গ, তার জন্য অস্থি বসিয়েছি। তাহলে একটা জিনিস দেখুন, এই অস্থির সঙ্গে কি লিঙ্গর কোনো সম্পর্ক আছে? পুংলিঙ্গ হলে অস্থি বসছে, স্ত্রীলিঙ্গ হলে অস্থি বসছে, নপুংসক লিঙ্গ হলে অস্থিই বসছে। তাহলে জেনে রাখবেন, লিঙ্গের সাথে অস্থি মানে কি? ক্রিয়াপদ। ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই। কি বললাম? লিঙ্গের সাথে ক্রিয়াপদের কোনো রকমের সম্পর্ক নেই। সাহা এ সাহা পুংলিঙ্গ, তবু অস্থি বসছে। সা এসা স্ত্রীলিঙ্গ, তখনও অস্থি বসছে। তদ এ তদ নপুংসক লিঙ্গ, তখনও অস্থি বসছে। ভবান পুংলিঙ্গ, তখনও অস্থি বসছে। ভবতী স্ত্রীলিঙ্গ, তখনও অস্থি বসছে। তার মানে এইগুলো সব ক্রিয়াপদ। ক্রিয়াপদের সঙ্গে লিঙ্গের কোনো সম্পর্ক নেই। পুংলিঙ্গ হলেও ক্রিয়াপদ একই হবে, স্ত্রীলিঙ্গ হলেও ক্রিয়াপদ এক হবে, নপুংসক লিঙ্গ হলেও ক্রিয়াপদ এক হবে। তাহলে এবার প্রশ্ন, স্যার তাহলে ক্রিয়াপদের সঙ্গে কার সম্পর্ক? আচ্ছা দেখুন তো, বচন রামাহা অস্তি, এক বচন। দ্বিবচন হয়ে গেলে কি অস্থি থাকবে? দ্বিবচন হয়ে গেলে রামৌ, তখন কি আমরা অস্থি বসাবো? রামৌ তার সাথে কি অস্থি হয়? না না। তাহা। না। তাহা। না। তেমনি বহুবচন হয়ে গেলে রামাহা, তার সাথেও কিন্তু আমরা অস্থি বা তাহা বসাবো না, সন্তি। তাহলে দেখুন, ক্রিয়া কার উপর নির্ভর করে? ক্রিয়া কিন্তু লিঙ্গের উপর নির্ভর করে না। ক্রিয়া কার উপর নির্ভর করে? বচনের উপর নির্ভর করে। পুরুষের উপর। আবার দেখুন, প্রথম পুরুষে পুরুষ। অস্থিস্তাহ সন্তি, মধ্যম পুরুষে অস্থিস্তাহ স্থা, উত্তম পুরুষে অস্মি স্বাহা স্মহা। তাহলে ক্রিয়া কার উপর নির্ভর করে? পুরুষের উপরও কিন্তু নির্ভর করে। এই নিয়মটা আপনারা মনে রাখবেন। ক্লিয়ার? আমরা এখন তো ক্রিয়াপদ পড়তে চলেছি, খুব কাজে লাগবে। ক্রিয়া কিন্তু লিঙ্গের উপর নির্ভর করে না। পুংলিঙ্গ হলেও একই হবে, স্ত্রীলিঙ্গ হলেও এক হবে, নপুংসলিঙ্গ হলেও এক হবে। কিন্তু যদি বচন পাল্টে যায়, আমার ক্রিয়াপদ পাল্টে যাবে। যদি পুরুষ পাল্টে যায়, আমার কিন্তু ক্রিয়াপদ পাল্টে যাবে। এই জিনিসটা খেয়াল রাখবেন। লিঙ্গ, বচন, পুরুষ কি খুব ইম্পর্টেন্ট। ওকে, চলুন ভালো করে এবারে আমরা কিছু পড়তে চলেছি। দেখুন, খেয়াল রাখবেন ভালো করে। এবং আমি সবাইকে অনুরোধ করব, আপনারা এরকম করে নোট ডাউন করবেন। 1 নম্বর দিয়ে লিখবেন পাঠাতি, 2 নম্বর দিয়ে নিচে লিখবেন এখানে যেটা আছে লিখতি। আমি যেটা যেটা পড়াতে যাব সেটা সেটা আপনারা লিখতে লিখতে চলবেন। ওকে, শুধু ক্রিয়াপদগুলো 1 2 3 4 করে লিখবেন। দেখুন কি ক্রিয়াপদ, কি কাজ হচ্ছে এখানে? পাঠ করছে, তার মানে কি? পাঠাতি। পড়ছি, এটা ছাত্র, তাহলে কি? ছাত্রাহ পাঠাতি। ছাত্রাহ পাঠাতি, যেমন হয়েছিল ছাত্রাহ অস্তি, ছাত্র আছে, তেমন এখানে আমরা কি পড়ছি? ছাত্রাহ পাঠাতি। পাঠাতি মানে পড়ছে, পড়া। ধাতু লেখার কোনো প্রয়োজন নেই। যেমন ওখানে বলেছিলাম না, অজ ধাতু, অজ ধাতুর মানে হচ্ছে সত্তা, তেমন এখানে হচ্ছে পর ধাতু, পর ধাতুর মানে হচ্ছে পড়া। তার বর্তমানকালে পাঠতি। এখন এসব কিছু প্রয়োজন নেই, জাস্ট এই রূপটা আমাদের প্রয়োজন। 1 নম্বর দিয়ে পাঠতি লিখবেন। নেক্সট, কর্তৃপদ যোগ করে বলুন, ছাত্রাহা লিখতি, ছাত্রটি লিখছে। নাম্বার 3 দিয়ে 3 নম্বর ক্রিয়াপদ লিখুন, ছাত্রাহা ক্রীডতি, ছেলেটি খেলছে। ছাত্রাহা ক্রীডতি। নাম্বার 4, ছাত্রাহা নামাতি, নমস্কার করছে। এখানেই অ্যাক্টিং করে ছবিগুলো দেওয়া আছে। আচ্ছা, এটা লিখবো? জাস্ট ক্রিয়াপদগুলো লিখবেন, 1 2 3 4 যেমন করে বলছি সেভাবে ক্রিয়াপদগুলো লিখবেন। হয়ে গেল। নেক্সট, গায়তি মানে কি? গান করা। ছাত্রাহা গায়তি, ছাত্রটি গান করছে। ছাত্রাহা গায়তি, ছাত্রটি গান করছে। নাম্বার 6, হাসাতি, ছাত্রটি হাসছে। ছাত্র
ছাত্রটি হাসছে। যদি ধাতুরূপ বা এই ক্রিয়াপদের রূপের অর্থ না বুঝতে পারেন পাশে বাংলা লিখে নেবেন, খুব সুবিধা হবে তাহলে। আচ্ছা, নেক্সট, খাদতি মানে কি? খাওয়া। ছাত্র খাদতি, ছাত্রটি খাচ্ছে। 8 পততি পড়ছে, ছাত্রটি পড়ছে। পড়ছে মানে উপর থেকে নিচে পড়ছে বা বিছানায় পড়ছে, পড়া অর্থে না, পড়ছে। 9 ছাত্র গচ্ছতি, ছাত্রটি যাচ্ছে। 10 ছাত্র আগচ্ছতি, ছাত্রটি আসছে। 11 পশ্যতি, ছাত্রটি দেখছে, ছাত্রটি দেখছে। 12 ছাত্রটি বলছে, বদতি মানে বলা, বলছে। ছাত্রটি উপবিশতি, বসে আছে বা বসছে, ছাত্রটি বসছে। উত্তিষ্ঠতি, ছাত্রটি উঠছে, ঘুম থেকে উঠছে, হয়তো বিছানা থেকে উঠছে বা উঠছে। উত্তিষ্ঠতি উঠছে। ছাত্র ধাবতি, ছাত্রটি ছুটছে। সবাই 15টা ক্রিয়াপদ লিখেছেন পরপর করে? লিখেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি কি একটু আগে কি বললাম? ক্রিয়াপদের সঙ্গে লিঙ্গের কোনো সম্পর্ক নেই। আপনি এখানে ছাত্রের বদলে করে দেন বালিকা, আর ধাতু লেখা দরকার নেই, কারণ সব লিখে নিয়েছেন। এগুলো জাস্ট লিঙ্গ স্যার আলাদা করার জন্য বলছি। বলছিলাম আগাচ্ছাতি পরে আসছে কি? আসছে আসছে। পশ্যতি দেখছে। স্যার ওয়াদাতি মানে কি বলছে? বলছে, ওয়াদতি বলা। ওকে, হয়েছে? ঠিক তেমনি এই ক্রিয়াপদগুলিকে আমরা স্ত্রীলিঙ্গ প্রয়োগ করতে পারি। আমি একটু কি বললাম? ক্রিয়াপদের সঙ্গে লিঙ্গের কোনো সম্পর্ক নেই। সেম বালিকা দিয়ে চালানে পারি, বালিকা পাঠাতি। নাম্বার 2, মুখ ফুটে বলুন। বালিকা লিখতি। নট ব, ইট ইজ ব, বালিকা। পেট কাটা আছে দেখুন, বালিকা লিখতি। তারপর ওকে। এরকম বালিকা আসবেন, এরকম ক্রীড়তি। এইরকম আসবেন। হ্যাঁ, বালিকা ক্রীডতি। নেক্সট, বালিকা নামতি। অর্থ বুঝতে পারছেন তো? বালিকাটি নমস্কার করছে। নেক্সট, বালিকা বালিকা গায়তি। বালিকা গায়ে। গায়তি। হ্যাঁ, নেক্সট। বালিকা হাসতি। হ্যাঁ, নেক্সট। বালিকা বালিকা খাদতি। খাদতি। খাদতি খাচ্ছে। নেক্সট, বালিকা বালিকা পততি। পততি। পড়ছে। হ্যাঁ, নেক্সট। বালিকা গচ্ছতি। যাচ্ছে। নেক্সট, বালিকা আগচ্ছতি। বালিকাটি আসছে। নেক্সট, বালিকা পশ্যতি। বালিকা ওয়াদাতি। वदति। हाँ, बालिका बालिका उपविशति। 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 बालिका बालिका उत्तिष्ठति। 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 हाँ, बालिका धावति। বালিকা ধাবতি, ছুটছে। এতদূর পর্যন্ত কোনো সমস্যা নেই তো? আচ্ছা, কটা ধাতু সেখানে লিখেছিলেন? 15টা। নেক্সট, নাম্বার 16 লিখুন। अर्चति, ধাতু লিখে নিন। अर्चति, বালকः अर्चति, বালকটি অর্চনা করছে। হলু দিয়ে। স্যার বলছিলাম লাস্টের তিনটে না আমার লেখা হয়নি, একটুখানি লেখা। হ্যাঁ, লিখে নিন, লিখে নিন। উপবিশতি, উত্তিষ্ঠতি, ধাবতি, লিখে নিন। কেন আমি ধাতুগুলো লেখাচ্ছি? আমাদের ক্লাস যত এগোবে তত বুঝতে পারবেন কেন আমি ক্রমে ক্রমে ধাতুগুলোকে লেখাচ্ছি। কারণ অবশ্যই আছে।
হ্যাঁ, বলুন, কোনো প্রশ্ন থাকলে বলুন। স্যার স্যার বলছি মানে এই যে ধাতুগুলো আছে মানে এগুলো আপনি যেটা বললেন পুরুষ আর বচনের উপর নির্ভরশীল, তাহলে মানে প্রতিটা পুরুষ আর প্রতিটা বচনে এগুলো চেঞ্জ হবে, বাট লিঙ্গভেদে কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে আর স্যার কালেও আবার ধীরে চেঞ্জ ধীরে, হবে তাহলে? নিঃসন্দেহে। স্যার সেকেন্ড ডেটটা কি লেখা আছে? কোনটা বলুন? উত্তিষ্ঠতি। হ্যাঁ, উত্তিষ্ঠতি, বানানটা হচ্ছে দুটোই তো হস্যই আছে তাই তো? টয়টাই। হ্যাঁ, দুটো তো। স্যার এটার মানেটা কি হবে? ওঠা ওঠা ওঠা, ঘুম থেকে ওঠা বা গাছে ওঠা বা কোথাও ওঠা। উপবিশতি মানে যেমন বসছে, উত্তিষ্ঠতি উঠছে। দেখুন ছবিটা দেখুন, শুয়ে আছে, উঠছে। স্যার ধাবতি মানে দৌড়াচ্ছি। দৌড়াচ্ছে, ছুটছে। নেক্সট ধাতু 16 নাম্বার লিখুন, अर्चति, अर्चना करा। बालकः अर्चति, छात्रः अर्चति, रामः अर्चति, सब कुछ एकत्र संभव। धातु लिखुन अर्चति। नेक्स्ट धातु लिखुन प्रक्षालयति, धोआ, प्रक्षालन करा, धोआ, प्रक्षालयति, प्रक्षालयति, বুঝছে? प्रक्षालयति। नेक्स्ट धातु लिखुन भ्रमति, घुरছে, भ्रमण करा। छात्रः भ्रमति, छात्रा भ्रमति, बालिका भ्रमति। ओके, नेक्स्ट नंबर 5 धातु लिखुन स्नाति, स्नान करा, स्नाति, स्नाति, स्नान করছে। बालकः स्नाति, बालिका स्नाति, হতেই পারে। আরোহতি মানে চড়া, দেখুন বাসে উঠছে বা বাসে চড়ছে, আরোহতি। পরপর লিখতে চলবে না, লিখতে থাকবে। স্যার একটু উপরে উঠাবেন। ওকে, নেক্সট উপবিশতি, এটা হয়ে গেছে। দেখুন অবতারাতি, নামছে, অবতারাতি, নামছে। অবতারাতি। নেক্সট প্রবিশতি, প্রবেশ করছে, প্রবিশতি, প্রবেশ করছে। কটা ধাতু হলো দেখুন তো এতক্ষণে? 22টা। ওকে, স্যার আমার 21টা হচ্ছে। ছয়টা মিস করেছেন। যাই হোক, পরে একে একজন দিয়ে দেবেন, ছবি তুলে লিখে নেবেন যার 22টা হয়েছে। দেখুন তো নৃত্য, আচ্ছা লিখুন ইয়াচ্ছতি মানে দান করা। ধাতু লিখুন ইয়াচ্ছতি, দান করা। ধরুন বালকটি দান করছে, বালকः ইয়াচ্ছতি। ওই যেগুলো গুলেছে তার মতো দিয়ে দিল, তাই না? যেগুলো গুলেছে তার মতো দিয়ে দিল তাহলে? মিউট করবেন, মিউট করবেন, মিউট করবেন। সরি স্যার, সরি। ওকে, মিউট করে রাখবেন, নাহলে অন্যদের অসুবিধা হবে। হ্যাঁ, নেক্সট নৃত্যতি, নাচা, নৃত্যতি, নৃত্যতি মানে নাচা।
এটা লিখেছেন হাসাতি মানে হাসা, এটা লিখেছেন কি হাসাতি হয়েছে? হ্যাঁ হয়েছিল। স্যার ওকে 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 হয়ে গেল, অসুবিধা নেই। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই দেবো আপনাদের। কটা হয়েছে? 25টা। কটা হয়েছে? 25টা, সরি 24। হোম টাস্ক দেখে নিন। 4টে শব্দ নেবেন। একটি হচ্ছে বালাকাহা, ওকে। আচ্ছা, দ্বিতীয় শব্দ নেবেন বালিকা। মিউট করবেন, মিউট রাখবেন, আওয়াজ হচ্ছে। তৃতীয় শব্দ নেবেন জানানি। চতুর্থ শব্দ নেবেন মিত্রাম। দেখুন, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, নপুংসকলিঙ্গ। পুং, স্ত্রী, নপুং। কটা ধাতু হয়েছে? 22-23টা ধাতু হয়েছে। কি হোম টাস্ক? बालकः लिखति, बालिका लिखति, जननी लिखति, मित्रम लिखति। একটা হয়ে গেল। ধরুন পশ্যতি, बालकः पश्यति, बालिका पश्यति, जननी पश्यति, मित्रम पश्यति হয়ে গেল। ধরুন पठति, बालकः पठति, बालिका पठति, जननी पठति, मित्रम पठति। এইভাবে একটা একটা করে কিন্তু আমি চাই, এইভাবে অভ্যাস করবেন। বুঝতে পেরেছেন? যে কোনো 10টা ধাতু নেবেন, যে কোনো 10টা, 25টা নেবেন না, যে কোনো 10টা ধাতু নেবেন, করবেন। তার মানে একটি ধাতুর জন্য 4টে রূপ, 10টা ধাতুর জন্য 40টা মোট বাক্য হবে। আমি 40টা বাক্য আপনাদের কাছ থেকে আশা রাখছি। ক্লিয়ার? স্যার একবার আরেকবার উপরে ওঠাবেন ওই ক্রিয়াপদের জায়গাটা। এই ক্রিয়াপদগুলো লিখেছেন, এগুলো তো হয়ে গেছে। একটা বাকি ছিল বলে, দুটো বাকি ছিল বলে দিলাম, নাহলে এগুলো তো উপরেই লিখে এসছেন। হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ, এগুলো সব লিখে এসছেন আপনারা। ওকে স্যার। ওকে, এর সঙ্গে আমি আরো কিছু যোগ করতে চাই। যেই 10টা ধাতুতে এইগুলো লাগাবেন, বাদ বাকি যেগুলো বলছি সেগুলো কিন্তু ভিন্ন ধাতুর সঙ্গে করবেন, সেই 10টা ধাতুর সঙ্গে লাগাবেন না। ধরুন আপনি প্রথম 10টা ধাতু এই বাক্য তৈরি করার কাজে লাগিয়ে দিয়েছেন, এবারে যে বাক্যগুলোকে আমি তৈরি করার জন্য দিচ্ছি সেখানে কিন্তু ওইগুলো লাগাবেন না, সেখানে 11'র পর থেকে ধাতু। স্যার এই যেগুলো লেখালেন 25টা, এগুলো ধাতু না ক্রিয়াপদ? ধাতু যা, ক্রিয়াপদ তাই। তো যাই হোক, আমি কখনো ধাতু বলবো, কখনো ক্রিয়াপদ বলবো, দুটোই শোনা। আচ্ছা, ওকে, ঠিক আছে। এবারে সাহা, এষাহ, সা, এষা, ভবান, ভবতি। এই ছোট শব্দ আছে, এর সাথে পরের যে কোনো 5টা ধাতু নেবেন। ধরুন এরকম, সাহা ভিন্ন একটি ক্রিয়াপদ ধরুন আমি নিচ্ছি, সাহা নৃত্যতি, সে নাচছে। এষা নৃত্যতি, এ নাচছে। সা নৃত্যতি, স্ত্রীলিঙ্গে, সে নাচছে। এষা নৃত্যতি, স্ত্রীলিঙ্গে, এ নাচছে। ভবান নৃত্যতি, আপনি নাচছেন, পুংলিঙ্গে। ভবতি নৃত্যতি, আপনি নাচছেন, স্ত্রীলিঙ্গে। পরিষ্কার? প্রথম 10টা ধাতুর সঙ্গে এই পুংলিঙ্গের বা এই কর্তৃপদগুলো লাগাবেন, আর পরের যে কর্তৃপদগুলো আমি দিয়েছি এইগুলো পরের যে কোনো 5টা ধাতুর সঙ্গে লাগাবেন। ক্লিয়ার? পরিষ্কার? এই অভ্যাসগুলো হলে পরের দিনে আমি দ্বিবচন, বহুবচন, মধ্যম পুরুষ, উত্তম পুরুষে কি করে হয় সেগুলো আমরা পরের দিন দেখব। হোম টাস্ক সম্বন্ধে প্রত্যেকে অবগত? ক্লিয়ার? যত অভ্যাস করবেন তত আপনাদের
ভালো হবে। স্যার এই পরে যেগুলো দিলেন সাহা এসা সাহা এসা এইগুলোকে দিয়ে আরো 5টা ওই ধাতু হ্যাঁ দিয়ে হ্যাঁ বাক্য হ্যাঁ, করতে হবে। ধরুন, হ্যাঁ ধরুন বালকাহা পাঠাতি বললাম না, এইগুলো দিয়ে প্রথম 10টা ধাতু, প্রথম যে 10টা ধাতু আছে সেই ধাতুগুলো দিয়ে এই 4টে জিনিসের জন্য করবেন। বালকাহা, বালিকা, জননী, মিত্রম। পরের যে ধাতুগুলো আছে 5টা, এখানে যেমন 10টা বলেছি, এখানে 5টা, সেইগুলো দিয়ে এইগুলো করবেন। ধরুন একটি ধাতু হচ্ছে গায়তি, সাহা গায়তি, এষা গায়তি, সা গায়তি, এষা গায়তি, ভবান গায়তি, ভবতি গায়তি, এইভাবে। ধরুন তারপরে ধাতু আছে হাসতি, সা হাসতি, এষা হাসতি, সা হাসতি, এষা হাসতি, ভবান হাসতি, ভবতি হাসতি, এইভাবে। পরিষ্কার? আচ্ছা স্যার বলছি এগুলো সব প্রথম পুরুষে মানে রূপ এক বচনের, তাই তো? আমি কোথাও যদি বা প্রথম পুরুষ শব্দটার উল্লেখ করিনি, হ্যাঁ বলতে গেলে প্রথম পুরুষ এক বছর। পরের দিনে আমি এটাকে সূত্র করেই আমার পড়াটাকে সামনে নিয়ে যাব, তাই জন্য আমি প্রথম পুরুষ এখনো উল্লেখ করিনি। তো আপনি যেহেতু বললেন হ্যাঁ প্রথম পুরুষের রূপ, কিন্তু আমি এখনো উল্লেখ করিনি এই শব্দটাকে। পরের দিনে আমি শব্দটাকে উল্লেখ করে আমি দ্বিবচন বহুবচনে যাব, তারপরে মধ্যম পুরুষ উত্তম পুরুষে আসবে। তাই জন্যই আপনাদের ওই লিস্টটা লেখালাম। ওই লিস্ট ধরে ধরেই আমাদের এবারে কাজ হবে। 25টা 22টা হয়েছে, তো আমি ওখানে আরো 15টা ধাতু অ্যাড করবো। মোট আপনাদের 40টা ধাতু শিখতে হবে। আর একটা ধাতু যদি আপনারা মনে রাখেন, 40টা ধাতু একদম ইজি, মুখস্থ করতেই হবে না, একটার মধ্যে 40টা হয়ে যাবে। 40টা বলতে 40 রকম মানে ফর্ম? আপনি যেমন 25টা ধাতু লিখেছেন না, আমি এর সঙ্গে আরো 15টা দেবো, আলাদা আলাদা অর্থ আচ্ছা থাকবে স্যার, তার। ওকে ওকে। ওকে, আমি আমার পড়ানো আজকে শেষ করলাম। বলুন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। কোনো প্রশ্ন আছে? একটু দাঁড়ান, আমি আপনাদের একটা পিডিএফ দেখাই, একটু দাঁড়ান। হ্যাঁ প্রশ্ন করুন, প্রশ্ন করুন। স্যার বলছি আপনি যখন একটা বইটা দিয়েছেন স্যার, এই বইটা কোথা থেকে পাওয়া যাবে স্যার? মানে এটা স্যার মানে পিডিএফ, এটাতে ঘরে আপনি কি প্র্যাকটিস হার্ড করতে পারবো? কপি, হার্ড কপি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনলাইনে কিনতে পাওয়া যায়, এই বই অনলাইনে কিনতে পাওয়া যায়, আচ্ছা স্যার বলছি যে অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর কোনো আপনার ভালো বইয়ের স্যার কোনো নাম জানা যেটা আমি পড়ে শিখতে পারবো, মানে আরো মানে এগোতে পারবো স্যার? মানে এটাতেই প্রাথমিক শিক্ষা আর কি, এরকম 0 থেকে। এই বইটা একদম 0 থেকে তৈরি। এই বইটা যদি আপনারা পড়তে পারেন খুব ভালো, একদম 0 থেকে তৈরি এই বইটা। আরো তো অনেক ডিটেলস বই আছে, আরো একটু কঠিন কঠিন বই আছে, সেগুলো আছে। বেঙ্গলি টু আপনি সেগুলো সংস্কৃত চাইলে আপনারা অনুবাদ অনুবাদ না, মানে স্যার ভারত বেঙ্গলি হবে। থাকবে যে কিরকম কি গ্রামারটা হচ্ছে, সংস্কৃতেরই গ্রামার কোনো এরকম কিছু? আপনি এই 4 মাস ক্লাস করুন, এই 4 মাসের মধ্যে আপনার ওই বই প্রয়োজন নেই, ঠিক আছে? 4 মাস আপনি ক্লাস করুন, গ্রামার ট্রামার সব Okay, এখানেই sir. হবে। হ্যাঁ, আজকে তো সবে তো আমি ব্যাকরণে ঢুকছি, ক্রিয়াপদে ধাতুপদে ধাতু রূপে ঢুকছি। পরের দিন থেকে যা শেষ ক্লাস পর্যন্ত আমরা এইসবই চলবে আমাদের। তো একটু অপেক্ষা করে যান, 4 মাস কোনো বই কেনার প্রয়োজন নেই। আচ্ছা তার মানে অনেকগুলো আমি একটা যেমন- শব্দের একটা শব্দের মানে স্যার অনেকগুলো রূপ রয়েছে, আবার ক্রিয়াপদেরও মানে মানে স্যার এতগুলো রূপ, আর কাল মানে এটাই একটু মানে স্যার কিরকম মানে ভয় না 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 না, আপনাকে এক্সট্রা কিছু ভাবতে হবে না। আমি যেমন পড়াচ্ছি, দেখুন আজকে পর্যন্ত আমি যা পড়েছি এর মধ্যে কোনো কি ভয়ের আছে? না আজকে স্যার। পর্যন্ত আমি যা পড়িয়েছি মেমোরাইজ কিভাবে করবো স্যার? মানে এটা কি আমরা তো যেহেতু বাংলা যেরকম কথা বলছি হয়ে যাচ্ছে, সংস্কৃত ধরুন মানে কথা বলা বা স্পোকেন তো হচ্ছে না, তো এটা স্যার কিভাবে মেমোরাইজ করবো খুব ইজি? সেটাও হবে, কথা বলাটাও শিখবেন আপনারা। হবে তো 1 মাস ক্লাস করছেন, আরো 1 মাস যাক, আরো 1.5 মাস যাক, আপনারা কথা বলাও জানবেন, সবই আছে, কথা বলাও আপনারা শিখবেন। একটু ফরমেশনটা জেনে নিন, বাক্য গঠন কি করে হয়। সবে তো আমি শুরু করলাম। রামাহা পাঠাতি, রাম পড়ছে, রাম কি পড়ছে, কেন পড়ছে, কখন পড়ছে, কি জন্য পড়ছে, কার সাথে পড়ছে, সেগুলো সামনে হবে। ধীরে 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 4 মাস দেখুন, তারপরে কোনো ডাউটস থাকলে, ক্লিয়ার থাকলে পরিষ্কার হয়ে যাবে। তখন আমরা বলে দেবো যে আপনি এই বইটা কিনুন, ফার্দার আপনি আরো বেশি বিশদে জানতে পারবেন। 4 মাস কোনো বই কেনার প্রয়োজন নেই। এখন আমরা যা বলছি সেটাকেই শুনুন, ওকে? ওকে স্যার। হ্যাঁ, তো একটা ধীরে 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 একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি আমাদেরকে মানতে হবে, না হলে কিন্তু হবে না।
এই দেখুন, আমি প্রথমে কিন্তু সাহা এ সাহা পড়েছিলাম, তখন কি আপনারা চিন্তা করতে পেরেছেন? সাহা তৌ তে এ সাহা এ তৌ এতে এসব থাকবে, অস্তি সাহা তার সঙ্গে এসব থাকবে। তো ধীরে 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 তার একটা স্টেপ আছে। কাজেই হোম টাস্ক আমি যা যা দিচ্ছি, যারা যারা করছেন তারা কিন্তু খুব ভালো শিখবেন। যারা হোম টাস্ক করতে পারছেন না বা করার সময় পাচ্ছেন না, আমি জানি না ওদের অগ্রগতি কিভাবে হবে, কিন্তু হোম টাস্ক করাটা খুব প্রয়োজন, শুধু ক্লাস করলে হবে না। ওকে, স্যার লাস্টে যে হোম টাস্কটা বললেন সেটা একবার রিপিট করে দেবেন, আমি তখন নেটওয়ার্কের জন্য প্রবলেমের জন্য বেরিয়ে গিয়েছিলাম। আচ্ছা, আমি 22-23টা ধাতু লিখিয়েছি, দেখেছেন হ্যাঁ নিশ্চয়ই? ওটা লিস্ট ওটা আছে। লিখেছি। হ্যাঁ, ধরুন প্রথম 10টা ধাতু নিন, প্রথম 10 আচ্ছা নম্বরে যারা যারা আছে। এবারে আমি 4টে শব্দ দিয়েছি, বালকাহ, বালিকা, জননী, মিত্রম। আচ্ছা ধরুন প্রথম ধাতু আছে পঠতি, তাহলে বালিকা বালকাহ পঠতি, বালিকা পঠতি, জননী পঠতি, মিত্রম পঠতি, হয়ে গেল। দ্বিতীয় ধাতু নিন, আবার এই 4টার সঙ্গে চালান। তৃতীয় ধাতু নিন, আবার এই 4টার সঙ্গে চালান। চতুর্থ ধাতু নিন, 4টার সঙ্গে চালান। এইভাবে 10টা পর্যন্ত হয়ে গেল। এবারে 11 নম্বর ধাতু থেকে যা আছে তার সঙ্গে এ সাহা, ধরুন সাপোজ গচ্ছতি ধাতু আছে 11 নম্বরে, এ সাহা গচ্ছতি, সাহা গচ্ছতি, এষা গচ্ছতি, সা গচ্ছতি, ভবান গচ্ছতি, ভবতি গচ্ছতি, এইগুলোর সাথে পরের 5টা ধাতুর রূপ চালান। এবারে পরিষ্কার? আচ্ছা হ্যাঁ, তাহলে কি আপনারা অর্থ বুঝবেন, শিখবেন, আপনাদের ভালো লাগবে, আপনারা ভালো বুঝতে পারবেন। ভালো অভ্যাস হলে আপনাদের একটা সাহস বাড়বে যে না, সংস্কৃত আমরাও বুঝতে পারি, কোনো অসুবিধা নেই। পরের দিনে এর দ্বিবচন, বহুবচন, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ কি সব রূপ হয় সব বলবো। আর এই যে আমি 50টা ধাতু দেবো বলেছি, একটা ধাতু মুখস্থ করতে হবে। একটা ধাতু মুখস্থ করলেই 50টা ধাতু মুখস্থ হয়ে যাবে। একটা ধাতু মুখস্থ করতে হবে। যেমন ওই রাম শব্দ মুখস্থ করলে অকারান্ত প্রত্যেকটা শব্দ আপনাদের কণ্ঠে চলে আসবে, তেমনই একটি ধাতু মুখস্থ করতে হবে, তাহলে প্রত্যেকটা ধাতু আপনাদের কণ্ঠে চলে আসবে। অত ঘাবড়ানোর কিছু নেই, জাস্ট ফরমেশনটাকে বুঝুন যে কিভাবে আমরা কাজ করব। ওকে, আর বলুন কারোর কোনো সমস্যা? ওকে, সমস্যা না থাকলে তাহলে আমরা এখানে আজকে শেষ করতে পারি। ओम शांति 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 हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি। ধন্যবাদ স্যার।